মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু নিয়ে কথাবার্তা বলবো। এসএসসি বায়োলজির জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ঝিল্লিবদ্ধ অর্থাৎ আবরণ আছে এরকম একটা অঙ্গাণুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। তো আমরা মাইটোকন্ড্রিয়াতে আছি, এর ঝিল্লিবদ্ধ আবরণ আছে। অ্যান্ড আমি একটু বলে রাখি, তোমরা যারা এই ক্লাসগুলো আরও ভালো করে বুঝতে চাও তারা হচ্ছে আগের ক্লাসগুলো একটু করে আসো, তাহলে তোমার এই ক্লাসগুলো বোঝা সম্পর্কে এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে, তুমি আরও ভালো বুঝতে পারবা। রেদার দেন আজকের ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা, বাট আগের যে ক্লাসগুলো হয়েছে প্লেলিস্টে আছে সেগুলো করে আসো, তাহলে ভালো করে বুঝতে পারবা। তো দেখো, এই যে অঙ্গাণুটা, এই অঙ্গাণুটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অ্যান্ড মাইটোকন্ড্রিয়াটা অল ওভার আমাদের উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয়ের ক্ষেত্রেই আছে। যদি আমরা একটা প্রাণী কোষের দিকে যাই আবার, তাহলে আমরা ভালো করে দেখতে পারবো যে প্রাণী কোষের শক্তি উৎপাদন করার জন্য যে অঙ্গাণুটা কাজ করে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অলসো উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রযোজ্য, উদ্ভিদ কোষের শক্তি উৎপাদনের জন্য যে অঙ্গাণুটা কাজ করে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি উৎপাদনের অঙ্গাণু। আমরা চলে আসছি কোষের মধ্যে, কোষের নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, কোষের বাইরের ঝিল্লি দেখতে পাচ্ছি, কোষের মধ্যে যে নুডলসের মতো ছড়ানো হয়ে যে হলুদ হলুদ যে নালীগুলো দেখতে পাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি মাইক্রোটিবিউল অর্থাৎ কোষ কঙ্কাল, যেগুলো নিয়ে আমরা গত ক্লাসে জেনেছি। এবং আমরা এইখানে এই যে দেখো গোল গোল যেগুলো দেখতে পাচ্ছি, লম্বা লম্বা, একটু লম্বা লম্বা, এইগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবং এই যে মাইটোকন্ড্রিয়াটাকে কেটে দেখানো হয়েছে, এখানে মাইটোকন্ড্রিয়াটাকে কেটে দেখানো হয়েছে। আমরা যদি একটা নর্মাল দুইটা কোষের মধ্যেই যদি যাই, তাহলে উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়া পাবো। দেখো এই যে এখানে যে কমলা কালারের এই যেগুলো আছে এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আর এইখানেও দেখো এই যে কমলা কালারের যেগুলো আছে এই যে এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা একটা মাইটোকন্ড্রিয়া। আমরা আরও মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াটাকে এখানে অ্যাকচুয়ালি কেটে দেখানো হয়েছে, মাইটোকন্ড্রিয়াকে স্লাইস করে দেখানো হয়েছে। তারপরে এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, এখানে আমরা পরে আসবো। আমরা আপাতত মাইটোকন্ড্রিয়াতে আছি। তো এই হচ্ছে সেই মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়ার নাম এরকম কেন রাখা হয়েছে, মাইটোকন্ড্রিয়া কেন রাখা হয়েছে, আর এর গুরুত্বটা কী? দেখো ভাইয়া, এটা শুধুমাত্র প্রকৃত কোষে পাওয়া যায়। অ্যাগেইন আমরা জানি আদি কোষে শুধুমাত্র ডিএনএ রাইবোজোম পাওয়া যায়, অন্যান্য কোনো অঙ্গাণু তারা আদি কোষে পাওয়া যায় না। প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় এবং এই মাইটোকন্ড্রিয়া এই শক্তি তৈরি করে। দেখো, আমরা তো অলরেডি জানছি যে কোষের এক একটা অঙ্গাণু এক একটা কাজ করতেছে। যেমন কোষের খাবার তৈরি করে হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট, কোষের হেডকোয়ার্টার হচ্ছে নিউক্লিয়াস, কোষের রাস্তা হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক জালিকা, কোষের ট্রাফিক পুলিশ হচ্ছে যে গোলজি বস্তু, এক একটার এক এক রকম নাম, তাই না? কোষের কঙ্কাল হচ্ছে সাইটোস্কেলেটন বা কোষ কঙ্কাল। তারপরে আমরা কোষের মধ্যে এত কিছু যে হবে, একটা হেডকোয়ার্টার চলবে, এত ঘটনা ঘটবে, রাস্তাঘাট, এত কিছু আছে, তাহলে এখানে শক্তি লাগবে না? শক্তি ছাড়া কি কোনো কিছু সম্ভব? আমরা কি শক্তি ছাড়া কাজ করতে পারবো? আমাদেরও তো শক্তি দরকার। আমরা আমি যে তোমার সামনে দাঁড়ায় কথা বলতেছি, ক্লাস নিচ্ছি, এটাও তো একটা শক্তির কারণে আমি পারতেছি। আমি যে কথা বলতেছি শক্তির কারণে, দাঁড়ায় আছি শক্তির কারণে, হাত পা নাড়াচ্ছি শক্তির কারণে। এই শক্তিকে বায়োলজির ভাষায় বলা হয় এটিপি। শক্তিকে বায়োলজির ভাষায় কি বলা হয়? এটিপি। এটিপির ফুল মিনিং কি? এটিপির ফুল মিনিং হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। বায়োলজির ভাষায় শক্তিকে বলা হয় এটিপি। এটিপির ফুল মিনিং হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এগুলো নিয়ে আমরা ডিটেলস চতুর্থ অধ্যায়ে জানবো। ট্রাইফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনোসিনের সাথে তিনটা ফসফেট, ট্রাই মানে কি? তিন। ট্রাই মানে মনে রাখবা তিন, তাহলে অ্যাডেনোসিন তিনটা ফসফেট মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে এটিপি। আর এটিপি মানে হচ্ছে শক্তি। এটিপি থেকে আমরা কি পাই? শক্তি পাই। এই জন্য এটিপিকে বলা হয় জৈব মুদ্রা বা কারেন্সি। কারেন্সি মানে কি? টাকা বা মুদ্রা। তুমি কোনো কিছু কিনতে গেলে তোমার কি লাগবে? টাকা লাগবে না? মুদ্রা লাগবে, টাকা লাগবে। তো তোমার কোষে, তোমার দেহের যে কোনো কাজ করতেও শক্তি লাগবে। এই শক্তি ছাড়া তুমি কখনো কাজ করতে পারবে না। তো এই শক্তিটা আসতেছে কোথ থেকে? এটিপি থেকে। এটিপি ভাঙলে আমরা কি পাই? শক্তি পাই। এটিপি তৈরি হয় কিভাবে? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া আমার কোষের মধ্যে এটিপি তৈরি করে। মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া এই এটিপিটাকে উৎপাদন করে। উৎপাদন করে কি প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। কি প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। এই শ্বসন কিন্তু দম নেওয়া, দম ছাড়া ওই শ্বসন না। আমরা যে দম নেওয়ার আগে শ্বসন বলে ওটা না, এই শ্বসন হচ্ছে কোষের ভিতরে যেটা হয়, কোষের ভিতরে যেটাতে শক্তি তৈরি হয়। তো মাইটোকন্ড্রিয়া কি করলো? মাইটোকন্ড্রিয়া নামক এই অঙ্গাণুটা শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি করলো, অনেক এটিপি তৈরি করলো। এবং এই এটিপি থেকে এটিপিকে ব্যবহার করে আমি কি পাই? কাজ করার শক্তি পাই। কাজ করার শক্তি পাই। আমরা কি পাই? কাজ করার শক্তি পাই।
কি প্রক্রিয়ায় করলো এটিপি তৈরি? শ্বসন প্রক্রিয়ায় করলো এটিপি তৈরি। তাহলে এটিপি কোন প্রক্রিয়ায় তৈরি হয়? শ্বসন প্রক্রিয়ায় তৈরি হয়। কে তৈরি করে? মাইটোকন্ড্রিয়া তৈরি করে। এটিপি কি? শক্তি। আমি যা করতেছি সব কিছু এটিপি খরচ করার মাধ্যমে করতেছি। তাহলে এটা মোবাইল চার্জ দেওয়ার মতো, এটা মোবাইল রিচার্জ করার মতো, যে মোবাইল চার্জ দেওয়ার মতো আর কি। যে আমার মোবাইলে ব্যাটারি ডাউন হয়ে গেছে, আমি আবার চার্জ করলাম, চার্জ করে আবার মোবাইলটা ইউজ করলাম। তো চার্জ করা মানে কি? এটিপি তৈরি করা। আর মোবাইলকে আবার ইউজ করে ব্যাটারি ডাউন করা মানে কি? এটিপিকে খরচ করা। তাহলে আমি যখন খাই, খাওয়ার পরে সেটা যখন শক্তিতে পরিণত হয়, তখন অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে। তাহলে আমরা যে খাবার খাই, খাবার খাইলে আমরা শক্তি পাই না? তো তোমার সকালবেলা উঠলে খুব টায়ার্ড লাগে, তুমি কি করো? ভাত খাও। ভাত খাওয়ার পর অটোমেটিক কী হয়? শরীরে শক্তি চলে আসে। কি হয় অ্যাকচুয়ালি? মাইটোকন্ড্রিয়া তোমার খাবারটাকে এটিপিতে পরিণত করে। তোমার খাবার কি? তোমার খাবার হচ্ছে গ্লুকোজ। তুমি ধরো ভাত খাইলা, ভাত ভাত বলতে তুমি কি পাবা? অ্যাকচুয়ালি গ্লুকোজ পাবা। এটা তো আমি আগের ক্লাসেও বলছি যে তুমি যাই খাও না কেন, শর্করাগুলো গ্লুকোজে পরিণত হয়, প্রোটিনগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। তাহলে যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট, এগুলা খাবারের মাধ্যমে আমরা খাই, তাই না? আমাদের খাদ্যের উপাদান কয়টা? 6টা। এর মধ্যে প্রধান উপাদান 3টা, শর্করা, আমিষ আর স্নেহ। শর্করা ভাঙলে গ্লুকোজ পাই, প্রোটিন ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাই, আর স্নেহ জাতীয় পদার্থ ভাঙলে ফ্যাটি অ্যাসিড পাই। তো এগুলা কি হয়? এইগুলা মাইটোকন্ড্রিয়া এগুলাকে শক্তিতে পরিণত করে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এগুলোকে কিসে কনভার্ট করে? এটিপিতে কনভার্ট করে। মাইটোকন্ড্রিয়া এই কাজটা করে, এটিপিতে কনভার্ট করে। আর এই এটিপি আকারে আমাদের জমা থাকে। তাহলে আমরা খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে সেটাকে মাইটোকন্ড্রিয়া কি বানাইলো? এটিপি বানাইলো। এটিপি কি? শক্তি। তারপরে সেই শক্তি খরচ করে আমি সারাদিন কাজ করলাম, কাজ করে আমি আবার টায়ার্ড হয়ে গেলাম, আমি আবার খাবার খাইলাম, খাবারগুলোকে মাইটোকন্ড্রিয়া এটিপি বানাইলো, এটিপি দিয়ে আমি আবার শক্তি পাইলাম। মোবাইল চার্জ করলাম, মানে কি? এটিপি বানাইলাম। মোবাইল চার্জ ইউজ করতেছি, এখন আমি মোবাইল চালাচ্ছি, তার মানে কি? এই এটিপিগুলোকে আমি খরচ করতেছি, খরচ করে একসময় আবার ডাউন হয়ে যাবে, তো আমি আবার মোবাইল চার্জ করবো, তার মানে কি? আমি আবার এটিপি বানাবো। তাহলে এটিপি হচ্ছে তোমার শক্তি। তাহলে মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি কী করে? মাইটোকন্ড্রিয়া, আমি যদি সহজ ভাষায় বলি, খাবারকে এটিপিতে পরিণত করে। খাদ্য, আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোকে এটিপিতে পরিণত করে। এবং এটিপি কি? এটিপি হচ্ছে শক্তি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট নিয়ে বিস্তারিত আমরা 4র্থ অধ্যায়ে শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? আপাতত এটুকু জেনে রাখো, এটিপি একটা জিনিস, যে জিনিস থেকে আমরা কী পাই? শক্তি পাই। আপাতত এটুকু জানলেই তোমার চলবে। এটিপি হচ্ছে একটা জিনিস, যে জিনিস থেকে আমরা কী পাই? শক্তি পাই। যে জিনিস থেকে আমরা কী পাই? শক্তি পাই। এটিপি থেকে কী পাই? শক্তি পাই। আপাতত এটুকু জিনিস জানলে চলতেছে। আচ্ছা, এখন মাইটোকন্ড্রিয়া এই শক্তি তৈরির কাজগুলো করে। ওকে, মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরির কাজগুলো করে। এই মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষেও থাকবে, প্লাস প্রাণী কোষেও থাকবে। তবে আদি কোষে থাকবে না। আদি কোষে নেই। উদ্ভিদ আর প্রাণী কোষে আছে। এখন আমরা বুঝতেছি যে আদি কোষে থাকে না, মানে ব্যাকটেরিয়াতে থাকে না। তাহলে কি শৈবালে থাকবে? হ্যাঁ থাকবে। ছত্রাকে থাকবে? হ্যাঁ থাকবে। উদ্ভিদেও থাকবে, প্রাণীতেও থাকবে। শুধুমাত্র মনেরা রাজ্য, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে রাজ্য, ওইখানে থাকবে না। তবে ভাই একটু ব্যাপার আছে, 2টা জীবের নাম তোমাদের বইয়ে বলছে, ওরা ব্যাকটেরিয়া না, ওদের মাইটোকন্ড্রিয়া থাকে না। আমরা যদি একটু বইয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো, দুইটা জীবের নাম বলছে এখানে, এটা ভালো করে মনে রাখবা। দেখো লেখা আছে প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। আমি একটু ব্যাকে গেলাম আর কি, মাইটোকন্ড্রিয়া শেষের দিকে, মাইটোকন্ড্রিয়া শুরু হয়েছে যেখানে তার একদম শেষের দিকে গেলাম। প্রাককেন্দ্রিক কোষ মানে আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। সুকেন্দ্রিক কোষে তো থাকে, তার মানে কি? শৈবালের আছে, ছত্রাকের আছে, উদ্ভিদের আছে, প্রাণীর আছে। কিন্তু সুকেন্দ্রিক মানে কি? প্রকৃত কোষ হওয়ার পরও দেখো ট্রাইকোমোনাস, এটা একটা প্রকৃত কোষী জীব, ট্রাইকোমোনাস, এবং সেটা প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত। হ্যাঁ, তারপর দেখো মোনোসার্কোমোনোইডিস, এগুলো হচ্ছে কিছু প্রোটোজোয়া, কিছু পরজীবী বললে ভুল হবে, এগুলো কিছু জীব, এরা প্রকৃত কোষী, এদের মাইটোকন্ড্রিয়া নাই। ঠিক আছে, আমি দেখাই। এই যে দেখো ট্রাইকোমোনাস, এই যে জীবটা, এই ট্রাইকোমোনাস, এই যে পরজীবীটা, এইটা মহিলাদের জননাঙ্গে হয়, তারপর সেখানে রোগ তৈরি করে, এবং এদের কোনো মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে এরা কেমনে শক্তি তৈরি করে? এদের শক্তি তৈরি করে অন্য মেকানিজম আছে, এগুলো আমরা বড় ক্লাসে উঠলে জানবো। এরা শক্তি বানাইতে পারে, বাট মাইটোকন্ড্রিয়া লাগে না এদের শক্তি বানানোর জন্য।
এরা যতটুকু শক্তি দরকার, খুব অল্প শক্তি দরকার, এই পরজীবী সে অল্প পরিমাণ শক্তিটা বানিয়ে নিতে পারে। ঠিক আছে, এর নাম কি? ট্রাইকোমোনাস। ট্রাইকোমোনাস। ওকে, গেল। আরেকটা কি বললাম? মোনোসার্কোমোনোইডিস। এই যে মোনোসার্কোমোনোইডিস, এই যে এটা হচ্ছে আরেকটা জীব। এটাকে বলা হয় হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের পরজীবী। অনেক পশু পাখির অন্ত্রে অর্থাৎ নাড়িভুঁড়িতে এই পরজীবীটা থাকে। এটা অ্যাকচুয়ালি পরজীবী, এটা মিথুজীবী, মানে এটা তেমন কোনো ক্ষতি করে না, থাকে আর কি। এবং এর কোনো মাইটোকন্ড্রিয়া নাই। অন্য একটা পদ্ধতিতে শক্তি তৈরি করে, যেগুলো আমাদের আপাতত দরকার নাই। তাহলে আমরা এই দুইটা জীবকে দেখলাম, মোনোসার্কোমোনোইডিস এবং ট্রাইকোমোনাস। এরা প্রকৃত কোষী হওয়ার পরেও এদের কিন্তু কি নাই? এদের মাইটোকন্ড্রিয়া নাই। তাছাড়া সকল প্রকৃত কোষে কি পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। ঠিক আছে, এখন দেখো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এই যে লেখাই আছে প্রথম লাইনটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে, শ্বসনে অংশগ্রহণকারী। শ্বসন মানে আসলে কি? শ্বসন মানে হচ্ছে এটিপি তৈরি। এই শ্বসন মানে কিন্তু দম নেওয়া, দম ছাড়া না। এই শ্বসন মানে শক্তি তৈরি, শক্তি তৈরির প্রক্রিয়াকে শ্বসন বলে। এই অঙ্গাণুটি 1886 সালে, কেউ কেউ আবার 1894 বলে, বিজ্ঞানী অল্টম্যান বায়োপ্লাস্ট নাম করেন। এবং তারপরে মাইটোকন্ড্রিয়া নামটি করেন কে? বিজ্ঞানী ব্যান্ডা। মনে রাখতে হবে, বিজ্ঞানী ব্যান্ডা মাইটোকন্ড্রিয়া নামটা করেন। আর প্রথমে এটার নাম ছিল বায়োপ্লাস্ট। কি নাম ছিল? বায়োপ্লাস্ট। জানতে হবে। ঠিক আছে, এইটুকু আমরা জানলাম। এইটুকু মুখস্থের জিনিস, এখানে আসলে বোঝার মতো কিছু না, এইটুকু আমরা জানলাম। এখন এর গঠন আঁকানো শুরু করি। একটা কথা একটু আমি আগে থেকে কোট করে রাখি, মাইটোকন্ড্রিয়া এরা আসলে এককালে এরা একটা ব্যাকটেরিয়া ছিল। কি শুনতে অবাক লাগতেছে? ইয়াস, মাইটোকন্ড্রিয়া এককালে একটা ব্যাকটেরিয়া ছিল, মানে একটা কোষ ছিল, সে নিজেও একটা আদি কোষ ছিল। এটুক দিয়ে আমি শুরু করি, বাকি গল্প পড়াইতে বলবো। যেহেতু সেটা আদি কোষ ছিল, তাই তার একটা ঝিল্লি থাকা লাগবে। কোষের কি থাকে? ঝিল্লি থাকে। আচ্ছা, তোমাদের তো কোষ ঝিল্লি পড়াইছি, তোমাদের কি মনে আছে কোষ ঝিল্লি কয় স্তর বিশিষ্ট? বলো, কয় স্তর বিশিষ্ট? একটা না দুইটা? দুইটা। কোষ ঝিল্লি কয় স্তর বিশিষ্ট হয়? দুইটা স্তর বিশিষ্ট হয়। কয় স্তর বিশিষ্ট হয়? দুইটা স্তর বিশিষ্ট হয়। তাহলে এই ধরো দুইটা স্তর, এই ধরো দুইটা স্তর। দুই স্তর। ঠিক আছে, এটা দুইটা স্তর না, এটা আসলে একটা স্তর। তোমাদের হয়তো মনে আছে কোষ ঝিল্লি একটা পর্দা কিন্তু দুইটা স্তর। তাহলে এটা একটা পর্দা কিন্তু তার স্তর দুইটা। অনেকে এটা কিন্তু বোঝে না। এটা কিন্তু একটা পর্দা কিন্তু স্তর তার কয়টা? দুইটা। আমরা কোষ ঝিল্লি এখনো সময় মনে আছে দুই স্তর একাইছিলাম, বাট পর্দা কয়টা? একটা। কোষ ঝিল্লি কয়টা পর্দা? একটা পর্দা। কোষ ঝিল্লি কয়টা পর্দা? একটা পর্দা, মনে রাখবা। কিন্তু তার স্তর কয়টা? দুইটা। ওই যে মনে আছে ফসফোলিপিড বাইলেয়ার আঁকাইছিলাম, ফসফোলিপিড বাইলেয়ার। কোষ ঝিল্লি ক্লাসটা করে আসো, তাহলে বুঝতে পারবা। তাহলে পর্দা একটা, তার লেয়ার কয়টা? দুইটা। তাহলে পর্দা একটা, বার তার লেয়ার কয়টা? দুইটা। তাহলে এই দুইটা মিলে আমরা একটা পর্দা বানাই ফেলি, করে ফেললাম। এর ভেতরে আমরা আরেকটা পর্দা আঁকাবো, এর ভেতরে আমরা আরেকটা পর্দা আঁকাবো। এবং এটাও দ্বিস্তরী পর্দা। এটাও এটা দ্বিস্তরী না, এটা দুই লেয়ারের পর্দা। তাহলে এটাকেও ডাবল লেয়ার বানাই ফেলি। চলো আমরা এটাকেও আমরা কি করি? ডাবল লেয়ার বানাই ফেলি। এটাকে আমরা ডাবল লেয়ার বানাই ফেললাম। এই পর্দাটাকে আমরা কয় লেয়ার বানাই ফেললাম? ডাবল লেয়ার বানাই ফেললাম। তাহলে আমরা এখানে দুইটা পর্দা বানাইলাম। সরি, ভালো করে খেয়াল করে, এই জিনিসটা অনেকেই বোঝে না, অনেকে হয়তো এভাবে পড়েও না, উল্টাপাল্টা খালি মুখস্থ করে। তাহলে এখানে আমরা কয়টা পর্দা বানাইলাম? দুইটা পর্দা। খেয়াল করো, আমি লিখে দিচ্ছি একদম বাংলায়, দুইটি পর্দা। কয়টা পর্দা? দুইটি। প্রতিটি দ্বিস্তরী, প্রতিটি দ্বিস্তরী। তাহলে টোটাল লেয়ার কয়টা? বলো, টোটাল লেয়ার কয়টা? চারটা। অনেকেই জানে না এটা, অনেকে বোঝেও না এটা। টোটাল লেয়ার কয়টা? চারটা। টোটাল পর্দা কয়টা? টোটাল মেমব্রেন, মেমব্রেন মানে কি? পর্দা দুইটি। তাহলে টোটাল পর্দা দুইটি। টোটাল পর্দা কয়টি স্যার? দুইটি। টোটাল পর্দা দুইটি। আরে
নিঃসন্দেহে টোটাল পর্দা 2টি। আর প্রত্যেকটা পর্দা বানাইতে কয়টা করে লেয়ার লাগে? 4টা করে লেয়ার লাগে। তাহলে টোটাল লেয়ার কয়টি? 4টি। আমাদের কেন মনে নাই? কোষ ঝিল্লি একটা পর্দা, তার লেয়ার কয়টা ছিল? 2টা। ফসফোলিপিড বাই লেয়ার, আমি আগায় দেখাই দিছি, ফসফোলিপিডের 2টা লেয়ার, পর্দা একটা। তাহলে এখানে পর্দা 2টা, তাহলে লেয়ার 4টা। ওকে, পর্দা 2টা, লেয়ার 4টা। এটাকে বুঝতে হবে, এটাকে ভালো করে বুঝতে হবে। এটুকু বুঝছি? ওকে। এবার এই মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি বানানো। শক্তি বানানো, শক্তি তৈরি হয় কি প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। শক্তি তৈরি হয় কি প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। শ্বসন, শ্বসন প্রক্রিয়ার 4টি ধাপ। শ্বসনের 4টি ধাপ। আমরা পরের পেজে যাই। শ্বসন ইংলিশে বলা হয় সেলুলার রেসপিরেশন। সেলুলার মানে কোষীয়, রেসপিরেশন মানে শ্বসন, কারণ এই শ্বসনটা কোষের ভিতরে হয়, অর্থাৎ শক্তিটা কোষের ভিতরে তৈরি হবে। এই জন্য এটা সেলুলার। সেলুলার মানে কি? কোষীয়, কোষের ভিতরে ঘটবে এই শ্বসনটা। আমরা যেটা দম নেই, দম ছাড়ি, ওটাও শ্বসন, ওটাকে বলা হয় বহি শ্বসন, ওটা বাইরে বাইরে হয়। আর এটা কোষের ভিতরে হবে। ওকে, কি হবে এখানে খেয়াল করো, কোষের ভিতরে কেমনে শ্বসন হবে? 4টি ধাপ। 4টি ধাপ। এই ধাপগুলোর নাম আমরা 4র্থ অধ্যায়ে ভালো করে শিখব। এই টপিকে অনেক পড়া 4র্থ অধ্যায়। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস। মানে কি? খাবারের নাম কি বলছিলাম? গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি? C6H12O6, এর মানে হচ্ছে গ্লুকোজ। আমরা বলছিলাম এই খাবার থেকে আমরা শক্তি পাবো। আগের স্লাইডে যাও, এই দেখো লেখা আছে, এই যে গ্লুকোজ থেকে আমরা কি পাবো? শক্তি পাবো 4টা ধাপে। তাহলে এই গ্লুকোজটার নাম কি? C6H12O6, এই গ্লুকোজ। এই গ্লুকোজটাকে আমি ভাঙবো, ভাঙায় বানাবো 2 অণু পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ ভেঙে আমি 2 অণু পাইরুভিক অ্যাসিড বানাবো। কয় অণু? 2 অণু। 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড বানাবো। তাহলে আমরা গ্লুকোজকে কি করলাম? ভাঙলাম। গ্লুকোজ থেকে আসবে গ্লাইকো। গ্লাইকো মানে গ্লুকোজ, আমরা আগেও বলছি, যেখানে কার্বোরেট দেখবে গ্লাইকো লেখা থাকবে। গ্লাইকো মানে গ্লুকোজ, আর লাইসিস মানে ভাঙন। আগে লাইসোজোম পড়ানোর সময় বলছি, লাইসিস মানে ভাঙন, তা গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজের ভাঙন। এইভাবে নামটা আসছে। তাহলে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড বানাইলাম। এবার এই 2 অণু পাইরুভিক অ্যাসিড 2টি অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। 2টি অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। 2টি অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, এটা একটা রাসায়নিক যৌগ। 2টি কি বানাবে? অ্যাসিটাইল কোয়ে। এই 2টা অ্যাসিটাইল কোয়ে 2টি ক্র্যাবস চক্রে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? ক্র্যাবস চক্রে। ক্র্যাবস চক্র, যেখানে অনেক শক্তি তৈরি হয়। এখন খেয়াল করো, পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3। কয়টি? 2টি। মিলাও। আগে ছিল কি? গ্লুকোজ C6H12O6। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। তাহলে কার্বন কয়টা? 6টা, এই যে 3 দুগুণে 6 মিলছে। অক্সিজেন কয়টা? 6টা, এই দেখো 3 দুগুণে 6 মিলছে। হাইড্রোজেন কয়টা? 12টা, কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা? 4 2 8টা। তাহলে হাইড্রোজেন 2টা কম আছে, 4টা কম আছে। খেয়াল করো, 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিডের সংকেত। 2 অণু পাইরুভিক অ্যাসিড মানে 3 দুগুণে 6টা কার্বন মিলছে। O3 গুণ 2 মানে কি? 6টা অক্সিজেন মিলছে। H4 গুণ 2 মানে কি? 8টা হাইড্রোজেন, এখানে কিন্তু মিলা নাই, 4টা হাইড্রোজেন কম আছে। ওই 4টা হাইড্রোজেন কই? 4টা হাইড্রোজেন এই বিক্রিয়ায় 2টা NADH2 তৈরি করবে। 2টা NADH2। এগুলোর বড়, এগুলো একটু পরে তোমরা হয়তো ভালো করে পারবা 4র্থ অধ্যায়ে। এই দেখো H2, এই যে H2, এই H2 বানাইতে গেলে H2 বানাইতে হাইড্রোজেনটা ব্যবহার হয়েছে। কয়টা হাইড্রোজেন ব্যবহার হয়েছে? দেখো তো, 4টা হাইড্রোজেন ব্যবহার হয়েছে। খেয়াল করো, 2টা NADH2 তৈরি হয়েছে এই ধাপে, 2টা NADH2। তাহলে H2 মানে কয়টা? H2 2টা গুণ 2, তাহলে কয়টা H এখানে? 4টা। এই সেই 4টা H। 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হয়, তখন 2টা NADH2 তৈরি হয়। এই 2টা NADH2 বানানোর জন্য 2 2 4টা হাইড্রোজেন ব্যবহার হয়েছে। এই হাইড্রোজেনটা এখান থেকে আসছে। আর সব মিলে আমি 2টা ATP পাই। সব মিলে আমি কয়টা ATP পাই? 2টা ATP পাই। 2টা ATP আর 2টা NADH2 পাইছি আমি এখান থেকে। আচ্ছা, তারপর পাইরুভিক অ্যাসিড যখন বানাইছি তখন আমি 2টা NADH2 পাইছি। 2টা NADH2 পাইছি। আর অ্যাসিটাইল কোয়ে থেকে যখন আমি ক্র্যাবস চক্রে ঢুকছি, ক্র্যাবস চক্র থেকে আমি কি পাইছি? ক্র্যাবস চক্র থেকে আমি কি পাইছি? 6টা NADH2 পাইছি।
এগুলো তোমাদের চতুর্থ অধ্যায়ে পড়ানো হবে, আপাতত দেখো জাস্ট। 2টা FADH2 পাইছি এবং 2টা GTP পাইছি। ওকে, এখন খেয়াল করো লাস্টের ধাপ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। লাস্টের ধাপের নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, 4 নম্বর ধাপ। আমরা তো জানি শ্বসনের 4টা ধাপ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, শ্বসনে করা ধাপ 4টা ধাপ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে কি হয় দেখো, দেখো একটা জিনিস জেনে রাখো, একটা NADH2 মানে 3টা ATP, একটা FADH2 মানে 2টা ATP, একটা GTP মানে হচ্ছে একটা ATP। এখন তুমি জানো ATP হচ্ছে মুদ্রা। এখন ব্যাপারটা এইভাবে চিন্তা করো, তোমার কাছে একটা NADH2 আছে মানে কি, তোমার কাছে একটা 3000 টাকার চেক আছে, চেক যেটা তুমি বাজারঘাট করতে পারবে না, যেটা ব্যাংকে যায় ভাঙাইতে হবে। তোমার কাছে একটা FADH2 আছে মানে কি, তোমার কাছে একটা 2000 টাকার চেক আছে, নোট না চেক, তাহলে তোমার ব্যাংকে যায় 1000 টাকা নোট বানাইতে হবে। তোমার কাছে একটা GTP আছে মানে কি, তোমার কাছে একটা 1000 টাকার চেক আছে, যেটা তোমার ব্যাংকে যায় একটা 1000 টাকার নোট বানাইতে হবে। আর এই ATP হচ্ছে, একটা ATP হচ্ছে ধরো 1000 টাকার নোট, ধরো 1000 টাকার নোট ধরে নাও, এটা তুমি সরাসরি বাজার করতে পারবা। তাহলে একটা NADH2 থেকে তুমি 3টা 1000 টাকার নোট পাবা, যেটা তুমি বাজার করতে পারবা। 3টা 1000 টাকার নোট মানে 3টা ATP, বাট একটা NADH2 দিয়ে তুমি বাজার করতে পারবা না। একটা FADH2 থেকে তুমি 2টা ATP পাবা, বাট একটা FADH2 মানে একটা 2000 টাকার নোট না চেক, একটা FADH2 মানে একটা 2000 টাকার চেক, যেটা তোমার ব্যাংকে নিয়ে যেতে হবে, ব্যাংক তোমাকে 2টা 1000 টাকার নোট দিবে। ATP মানে 1000 টাকার নোট। একটা GTP মানে একটা 1000 টাকার চেক, যে তুমি ব্যাংকে গেলে ব্যাংক তোমার কি দিবে, একটা 1000 টাকার নোট দিবে, একটা 1000 টাকার নোট মানে একটা ATP। তার মানে এখানে তোমার মূল্য হচ্ছে ATP। এখন দেখো তুমি এখানে প্রথমে গ্লাইকোলাইসিস প্রথম ধাপে 2টা ATP পাই গেছো, এটা তুমি সরাসরি শক্তি হিসেবে ব্যবহার করতে পারবা। কিন্তু তুমি 2টা NADH2 পাইছো, এটাকে তুমি শক্তি হিসেবে ব্যবহার করতে পারবা না। তুমি 2টা NADH2 পাইছো পরের ধাপে, এটা কিন্তু তুমি পারতেছো না। আর ক্র্যাবস চক্রে তুমি টোটাল 6টা NADH2, 2টা FADH2 আর 2টা GP পাইছো, কোনটাকে তুমি শক্তি হিসেবে ব্যবহার করতে পারতেছো না, শক্তি তোমার লাগবে ATP। এখন তুমি কি করবা, তুমি ব্যাংকে যাবা, তোমার ব্যাংকটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে তোমার ব্যাংক। সে কি করবে, সে প্রত্যেকটা NADH2কে ATP বানাবে, প্রত্যেকটা FADH2কে ATP বানাবে, প্রত্যেকটা GTPকে ATP বানাবে। দেখো তো আমি কি কি পাই, দেখি গ্লাইকোলাইসিস থেকে আমি কি কি পাচ্ছি, গ্লাইকোলাইসিস থেকে আরো কি কি পাচ্ছি খেয়াল করি। গ্লাইকোলাইসিসে আমার NADH2 2টা, তাহলে 2 গুণ 3 সমান সমান কয়টা, 6টা। তাহলে এখান থেকে আমি 6টা ATP পাবো, কয়টা, 6টা। আর আগে থেকে তো 2টা আসি, তাহলে 6 + 2 সমান 8টা। এই যে 2টা তো অটোমেটিক পাইছি, আর 2টা NADH2 পাইছি। একটা NADH2 থেকে যদি 3টা ATP আসে, তাহলে 3টা NADH2 থেকে তুমি 6টা ATP পাবা, তাহলে এই 6 2 8টা। তারপরে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে যখন তুমি বানাইছো, আমি অ্যাসিটাইল লিখলাম শুধু, তখন তুমি 2টা NADH2 পাইছো, কয়টা NADH2 পাইছো, 2টা। তাহলে 2 গুণ 3 সমান সমান কয়টা, 6টা। ক্র্যাবস চক্রে তুমি ক্র্যাবসে কি হয়েছে, 6টা NADH2 পাইছো, মানে 3 6 18টা। 2টা FADH2 মানে 2 দুগুণে 4টা, আর 2টা GTP পাইছো, মানে 2 1 2টা। তাহলে ক্র্যাবস চক্রে তুমি টোটাল ATP পাইছো কয়টা, 18 4 22 আর 2 23 24টা, 24টা। তাহলে তুমি টোটাল কত পাইলা, 24 আর 6 30 আর 8 38, এই হচ্ছে 38 অণু ATP। এটা অ্যাকচুয়ালি 36 হয়, কলেজে উঠলে এটা 36 হয়ে যাবে, বাট তোমাদের বই 38 আছে, 38 জানো। তাহলে এক অণু গ্লুকোজ ভেঙে তুমি 38 অণু ATP পাইলা, এক অণু গ্লুকোজ ভেঙে তুমি 38 অণু ATP পাইলা। এইভাবেই শক্তি তৈরি হয়, এক অণু গ্লুকোজ থেকে তুমি 38 অণু ATP পাইছো। আর ATP মানে অনেক অনেক শক্তি, ATP থেকে তুমি অনেক অনেক শক্তি পাবা। তোমাদের বইয়ের মধ্যে চতুর্থ অধ্যায়ে গেলে এটা বর্ণনা লেখা আছে। আমি এখানে কেন গেলাম, কারণ তোমাদের তোমার বইয়ের আলোচনাটা এখানে আগে আগেই করছে, এই জন্য আমি আগে আগেই চলে গেলাম, কিছু করার নাই। ঠিক আছে, তোমাদের বই সুন্দর করে লেখা আছে, তুমি যদি যেতে চাও তাহলে দেখবা যে এক অণু ATP থেকে প্রায় 30.55 কিলোজুল শক্তি পাওয়া যায়। এক অণু ATP, এক ATP সমান সমান 30.55 কিলোজুল শক্তি। তাহলে এখন তুমি বুঝতেই পারতেছো কত শক্তি তুমি পাচ্ছ একটা গ্লুকোজ থেকে। একটা গ্লুকোজ ভেঙে 4 ধাপে, কয়টা ধাপ, 4টা ধাপ। ধাপ 4টার নাম কি, প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নম্বর ধাপের নাম কি, পাইরুভিক অ্যাসিড তৈরি, 3 নম্বর ধাপের নাম কি, অ্যাসিটাইল কোয়ে সিস্টেম, 4 নম্বর ধাপের নাম কি, ক্র্যাবস চক্র। এই 4টা ধাপে তুমি পাচ্ছ। এখন তোমার উল্টা বললাম না, পাইরুভিক অ্যাসিড তৈরি কেন ধাপ হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে ধাপ। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, পরের ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সিস্টেম, তারপরের ধাপ ক্র্যাবস চক্র, তারপরের ধাপ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। 4টা ধাপ। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি ভাইয়া, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি নতুন কোনো ATP তৈরি হয়েছে, নতুন কোনো NADH2 তৈরি হয়েছে, নাকি আগেগুলোকে কনভার্ট করা হয়েছে?
এটা একটা ব্যাংক, এ কনভার্ট করে তৈরি করে না। সব থেকে বেশি তৈরি হয়েছে কোথায়? ক্র্যাবস চক্রে। সব থেকে বেশি কোথায় তৈরি হয়েছে? ক্র্যাবস চক্রে। এক ক্র্যাবস চক্রে আমি এটিপি পাইছি কয়টা? দেখো এই যে 3টা ধাপ, এক ক্র্যাবস চক্রে আমি এটিপি পাইছি 24টা, অ্যাসিটাইল কোয়ে তৈরির সময় পাইছি 6টা, আর গ্লাইকোলাইসিসের সময় পাইছে 8টা। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি কোনো শক্তি তৈরি হয়েছে নতুন করে? না, আগেগুলোকে কনভার্ট করা হয়েছে। এই যে NADH2 FADH2 পাইছি, ওগুলোকে কনভার্ট করছি। এখন তোমাদের একটা কথা বলি, জেনে রাখো, শুধুমাত্র গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়, সাইটোপ্লাজমে হয়, আর বাকি সব বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে হয়, বাকি সব বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে হয়। তার মানে আমরা এখনো গ্লুকোজ ভেঙে যে 38 এটিপি পাইছি, এর মধ্যে মাত্র 8টা সাইটোপ্লাজমে হচ্ছে, আর বাকি 30টাই কই তৈরি হইতেছে? বাকি 30টাই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যায় তৈরি হইতেছে। তাহলে শক্তি তৈরির কারখানা কে? বলো, শক্তি তৈরির কারখানা কে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে সকল শক্তি তৈরি হচ্ছে। খেলা বুঝছো? আর সব থেকে বেশি শক্তি কোন ধাপে তৈরি হয়? ক্র্যাবস চক্র, যেখানে 30 এটিপি তৈরি হয়ে যায়। 6টা NADH2, 2টা FADH2 আর 2টা GTP, এর মাধ্যমে আমি 30টা এটিপি সমান শক্তি পাবো। এটা কোন ধাপে হয়েছে? ক্র্যাবস চক্র। ক্র্যাবস চক্র কোথায় হয়েছে? মাইটোকন্ড্রিয়াতে। আর কেন মাইটোকন্ড্রিয়া দরকার? মাইটোকন্ড্রিয়ার ভেতরে এই সকল বিক্রিয়া চালানোর জন্য অনেক এনজাইম লাগে, আগে তো তোমাদের বলা হয়েছে এনজাইম কি? বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। অনেক বিক্রিয়া আছে এনজাইম ছাড়া চলবেই না, এই সকল এনজাইম মাইটোকন্ড্রিয়ার ভেতর থাকে বলেই মাইটোকন্ড্রিয়াতে এই বিক্রিয়াগুলো হয়। কেন মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে? কারণ মাইটোকন্ড্রিয়াতে এনজাইমগুলো আছে। এখন আমরা যদি একটু তোমাদের এটা আরেকটা জিনিস দিয়ে ভিজুয়ালাইজ করে তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আমি আপাতত আঁকাইলাম, তোমাদের পরে আঁকানো দেখাবো ভালো করে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর ধরো এই হচ্ছে কোষের সাইটোপ্লাজম। নিউক্লিয়াস দিলাম না, আচ্ছা দিয়েই দিই ছোট্ট করে। এই ধরো নিউক্লিয়াসের এখানে পাতা দিলাম না আর কি, নিউক্লিয়াসের এখানে দাম দিলাম না, দরকার নেই আমার নিউক্লিয়াসের। তা কোষের ভিতরে গ্লুকোজ আছে C6H12O6। এখন তুমি বলতে পারো ভাই কোষের ভিতরে গ্লুকোজ কোথা থেকে আসলো? তো এটা সেই আগের ক্লাসের পড়া, যখন প্রোটিন বানানো শেখাচ্ছিলাম কি বলছিলাম? কোষের ভিতরে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো কোষের ভিতরে অটোমেটিক থাকে, খাবার খাওয়ার মাধ্যমে এগুলো আমাদের কোষে চলে যায়। এটা আগের ক্লাসেই বলছি। এই গ্লুকোজটা, এটা কি সাইটোপ্লাজম না? এটা কি সাইটোপ্লাজম, এটা কি মাইটোকন্ড্রিয়া, ওটা নিউক্লিয়াস। আচ্ছা, এই সাইটোপ্লাজমে এই গ্লুকোজটা 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এটা কি পাইরুভিক অ্যাসিড। তাহলে এই যে গ্লুকোজটা, এটা কি গ্লুকোজ, এই গ্লুকোজটা 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়ে যায়। তাহলে এটার নাম কি? গ্লাইকোলাইসিস ছিল না? এটার নামে কি ছিল? গ্লাইকোলাইসিস। গ্লাইকো মানে কি? গ্লুকোজ, আর লাইসিস মানে কি? ভাঙন। তাহলে গ্লুকোজ এখানে ভেঙে গেছে। এবার এই পাইরুভিক অ্যাসিডটা এন্টি মারবে কোথায় জানো? এই পাইরুভিক অ্যাসিডটা এন্টি মারবে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। পাইরুভিক অ্যাসিডটা কোথায় এন্টি মারবে? পাইরুভিক অ্যাসিডটা এন্টি মারবে মানে ভিতরে ঢুকে যাবে কার? মাইটোকন্ড্রিয়ার ভিতরে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে তার নাম হয়ে যাবে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে কি আমি ফিউচারে তোমাদের শেখাবো, সমস্যা নেই, 4র্থ অধ্যায়। সব যদি এই অধ্যায়ে পড়ে দিতে তাহলে কেমন হবে? তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, এবং এখানে 2টা NADH2 পাওয়া যাবে। এবং তারপরে এই অ্যাসিটাইল কোয়ে কোথায় চলে যাবে? অ্যাসিটাইল কোয়ে চলে যাবে একটা চক্রের মধ্যে, যার নাম কি? ক্র্যাবস চক্র। তাহলে 2টি ক্র্যাবস চক্রে চলে যাবে, ক্র্যাবস চক্রে চলে যাবে, এবং অনেক শক্তি আসবে, এবং সকল শক্তি এখানে থাকবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি করবে? NADH2 FADH2 GTP কে কনভার্ট করবে। তাহলে এখন খেয়াল করো, এখান থেকে তো আমি কি পাইছি? 2টা ATP পাইছি, আর 2টা NADH2 পাইছি না? 2টা ATP পাইছি আর 2টা NADH2 পাইছি। তো এই NADH2 কি এটার ভিতরে যাবে না? বলো, যাবে, এখানে চলে যাবে পরে। তারপরে এখানে কি পাইছি? আমি 2টা NADH2 পাইছি। এই যে এখান থেকে আমরা কি পাইছি? 2টা NADH2 পাইছি। কোথার ভিতরে? এটার ভিতরে পাইছিলাম না? 2টা NADH2 পাইছিলাম, একটু আগে বলছি। এই যে অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরির সময় 2টা NADH2 পাইছিলাম আমরা। আর ক্র্যাবস চক্রের মধ্যে কি পাইছি? 6টা NADH2, 2টা FADH2 আর 2টা GTP। এগুলো সব কই ঢুকবে? বলো, সব কই ঢুকবে? এগুলো সব কই ঢুকবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ঢুকবে। সব কই ঢুকবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ঢুকবে কি না? আর এখানে বাইরে আসলে অ্যাকচুয়ালি কি আছে? মাত্র 2টা ATP বাইরে আছে, বাকি সবই কিন্তু কই ঢুকে গেছে?
মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে গেছে। তো সব তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে, ইভেন মাইটোকন্ড্রিয়ার ভিতরে তৈরি হয়েছে 30টা, আর বাইরে তৈরি হয়েছে মাত্র 8টা। কেমনে 8টা? 2টা এটিপি আর 2টা NADH2। একটা NADH2 থেকে যদি 3টা এটিপি পাওয়া যায়, 3 দুগুণে 6টা, 6 আর 2 8টা, বাইরে মাত্র 8টা এটিপি পাইছে, তাও আবার ভিতরে মাইটোকন্ড্রিয়ার কাছে চলে গেছে এটা। তাহলে বাইরে আছে মাত্র 2টা এটিপি, আর ভিতরে আছে বাকি সকল এটিপি। সকল এটিপি তৈরি কোথায় হয়েছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়েছে। এটিপি রূপান্তর কোথায় হয়েছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়েছে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। যা হওয়ার সব কোথায় হয়েছে? পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়েছে। কঠিন লাগতে পারে, ভিডিওটা পজ করে আবার পেছন থেকে দেখো, ইজি লাগবে। কয়েকবার দেখো তাহলে ইজি লাগবে। তাহলে শুধুমাত্র সাইটোপ্লাজমে হয় গ্লাইকোলাইসিস। এই যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সিস্টি, ক্র্যাবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সবই মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়। সব থেকে বেশি শক্তি তৈরি হয় ক্র্যাবস চক্র, ওটাও মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়। এই সকল কারণে মাইটোকন্ড্রিয়াকে শক্তি তৈরি কারখানা বলা হয়। এটা বোর্ড পরীক্ষা সৃজনশীলে আসে। মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলে, মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তি তৈরি কারখানা বলা হয়, তখন তুমি এই কথাগুলো লিখবা, এইগুলো লিখবা, এগুলো লিখবা, এই চিত্র আঁকাবা, নিজের ভাষায় লিখবা ইনশাল্লাহ। তাইলেই হবে। টপিক বুঝাই ফেললে তুমি নিজের ভাষায় লিখতে পারবা। বুঝছো? আর এই মাইটোকন্ড্রিয়ার ভিতরেই সকল এনজাইম আছে, যে এনজাইম দিয়ে এই ক্রিয়া বিক্রিয়াগুলা হয়। এই হচ্ছে পুরো কাহিনী। আর এই যে 4টা ধাপ, এই 4টা ধাপের নামই হচ্ছে শ্বসন। এই 4টা ধাপকে বলা হয় শ্বসন। এবং এটা কোথায় হয়েছে? কোষের ভিতরে হয়েছে না? এই জন্য এটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন। সেলুলার মানে কি? সেলুলার মানে হচ্ছে কোষীয়, আর রেসপিরেশন মানে কি? শ্বসন। এর ফলে কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। এবং এই প্রক্রিয়াগুলো চালাইতে কিন্তু অক্সিজেন মাস্ট। অক্সিজেন ছাড়া এগুলো হবে না। এই জন্যই অক্সিজেন দরকার শ্বসন প্রক্রিয়া চালাইতে। এই জন্য কী দরকার? অক্সিজেন দরকার। শ্বসনের মূল উপাদান কি? অক্সিজেন। ঠিক আছে? আমরা অনেক জটিল জিনিস শিখলাম। ঠিক আছে? জটিল জিনিস শিখলাম। এবং এই মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ প্রাণী সবারই থাকে। এখন কথা হচ্ছে, এই যে এত কিছু হইল, এগুলো চালাইতে অনেক এনজাইম লাগবে। তোমার আমি এটা একটা সিম্পল কথা বলি। এই যে আমরা গ্লাইকোলাইসিসের নাম বললাম না, গ্লাইকোলাইসিস যেখানে কি হইল? 1 অণু গ্লুকোজ লাইসিস হইল, মানে ভাঙলো, ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড হইল। 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই পুরো কাজ করার জন্যে 9টি বিক্রিয়া হয়। 9টি বিক্রিয়া, যেটা আমরা এক লাইন লিখে ফেলছি। এখানে 9টা বিক্রিয়া হয়েছে। তোমরা বড় ক্লাসে উঠলে, ইন্টারে উঠলে জানতে পারবা। এই গ্লাইকোলাইসিস অ্যাকচুয়ালি 9টা বিক্রিয়া। গ্লাইকোলাইসিস আসলে কি? 9টা বিক্রিয়া, এবং অনেক এনজাইম লাগে। প্রায় 9-10টা এনজাইম লাগে। 9-10টা এনজাইম লাগে এই বিক্রিয়াগুলো চালাইতে। একটা গ্লাইকোলাইসিসে এতগুলো বিক্রিয়া, তাহলে ক্র্যাবস চক্রে কতগুলো বিক্রিয়া হবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কতগুলো বিক্রিয়া হবে? আর প্রত্যেকটা বিক্রিয়াতে কি লাগবে? এনজাইম মাস্ট লাগবে। এনজাইম ছাড়া হবে না। এনজাইম কি? এনজাইমকে বাংলায় বলা হয় উৎসেচক। এইগুলা রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়ায়। অনেক বিক্রিয়া এনজাইম ছাড়া স্টার্টই হয় না, এনজাইম ছাড়া বিক্রিয়া হবেই না। এনজাইম লাগবে। তাহলে এই এনজাইমগুলো কই থাকবে? এটাই হচ্ছে কোশ্চেন। এনজাইমগুলো কই থাকবে? তাহলে আমি এটাকে আবার কপি করি, একটু দাঁড়াও। অ্যাড টু রিসোর্স লাইব্রেরি, ডাবল লেয়ার। এটাকে আমি একটু কপি করে নিয়ে আসি। পুরো জিনিস ভাই গোজামিল দিয়ে মুখস্থ করার থেকে না করা ভালো। ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে তোমাকে একদম A to Z শেখানো, ভালো করে শেখানো। এই যে এটাকে নিয়ে আসলাম, আবার এটাকে নিয়ে আসলাম। এটা বাইরের লেয়ার, ফ্লোরটা ভিতরের লেয়ার। সরি, বাইরের পর্দা, ভিতরের পর্দা। মাইটোকন্ড্রিয়ার কয়টা পর্দা? 2টা পর্দা। মাইটোকন্ড্রিয়ার কয়টা পর্দা? 2টা পর্দা। বাইরের পর্দা, ভিতরের পর্দা। এখন দেখো, যা হবে তো ভিতরেই হবে, তাই না? এই ভিতরের পর্দার গায়ে এরকম 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 কিছু জিনিস লাগানো আছে। এগুলো আবার কেউ কেউ এরকম বোটাযুক্ত, আবার কেউ কেউ বোটা ছাড়া। কারো কারো এরকম বোটা আছে, কারো কারো আবার বোটা নাই। এরকম টাইপের জিনিস থাকে। এগুলোকে বলা হয় সবৃন্তক গোলাকার বস্তু। যেগুলো বোটা আছে এগুলো সবৃন্তক, যেগুলো বোটা নাই ওগুলো হচ্ছে অবৃন্তক। বোটা থাকতেও পারে, নাও থাকতে পারে। বোটাই বেশি থাকে, বেশিতে বোটা থাকে। তো এগুলোর নাম হচ্ছে সবৃন্তক গোলাকার বস্তু। তাহলে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে সবৃন্তক গোলাকার বস্তু। গোলাকার বস্তু আর সবৃন্তক মানে কি? বোটা আছে। বৃন্ত মানে কি? বোটা। বৃন্ত মানে কি? বোটা। বৃন্ত মানে কি? বোটা। তাহলে সবৃন্তক গোলাকার বস্তু মানে এমন একটা বস্তু যার কি আছে? বোটা আছে। সবৃন্তক গোলাকার বস্তু।
এটা আরেকটা নাম আছে অক্সিসোম। অক্সিসোম, অক্সিসোম। কেমনে মনে রাখবে নাম অক্সিসোম? আমি তোমাদের মনে রাখার টেকনিক বলি। এই শ্বসন চালাইতে অক্সিজেন মাস্ট দরকার। আমি একটু আগে লিখে আসছি, এই পুরো প্রক্রিয়াগুলোর মধ্যে অক্সিজেন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই অক্সিজেন থেকে মনে রাখবো অক্সিসোম লাগবে। এই সবিন্তক গোলাকার বস্তুর আরেক নাম অক্সিসোম। এর ভিতরেই সকল এনজাইম থাকবে, সকল এনজাইম থাকে এদের ভিতরে। এবং এই এনজাইমগুলা এখান থেকে বের হয়ে এই জায়গায় চলে আসে। এই এনজাইমগুলো এখান থেকে বের হয়ে যখন যতটুকু দরকার এখানে চলে আসে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এই জায়গাটার নাম কি? ম্যাট্রিক্স বা মাতৃকা। এই জায়গাটার নাম কি? ম্যাট্রিক্স বা মাতৃকা। তাহলে আবার বলি, এই সবিন্তক গোলাকার বস্তু এর মাথার মধ্যেই এনজাইম টেনজাইম থাকবে। এই এনজাইমগুলাই এই বিক্রিয়াগুলো করবে। একটু আগে কি বললাম, শুধু গ্লাইকোলাইসিসেই 9টা বিক্রিয়া হয়, আর 9টা বিক্রিয়া অসংখ্য এনজাইম কাজে লাগে। এনজাইমগুলা এই সবিন্তক গোলাকার বস্তুর ভিতরে থাকবে, যখন দরকার তখন সেগুলো এই ম্যাট্রিক্সে চলে আসবে এবং ম্যাট্রিক্সে বাকি কাজগুলো হবে। কারণ কি, এই যে দেখো, এই যে পাইরুভিক অ্যাসিডটা কোথায় আসছিল? ম্যাট্রিক্সের ভিতরেই। কিন্তু এই যে এই জায়গাটা ম্যাট্রিক্স, এটা কি ম্যাট্রিক্স, এটাই কি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ভিতরে তো পাইরুভিক অ্যাসিড আসছে, তাই না? কেমনে? এই যে দেখো, এক অনু গ্লুকোজ ভেঙে 2 অনু পাইরুভিক অ্যাসিড হয়েছে। পাইরুভিক অ্যাসিডটাই ভিতরে এসে অ্যাসিটাইল কোয়ে হয়েছে। তাহলে এই অ্যাসিটাইল কোয়ে এখন কোথায় আছে? অ্যাসিটাইল কোয়ে এখন কোথায় আছে? ম্যাট্রিক্সের ভিতরে আছে না? এই জায়গাটার নামই তো ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে জায়গা, এটাকে তো বলে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ভিতরেই সব বিক্রিয়া টিক্রিয়া হবে। আর বিক্রিয়া করা এনজাইমগুলো কই থাকবে? এই সবিন্তক গোলাকার বস্তুগুলোর ভিতরে থাকবে, যার নাম হচ্ছে অক্সিজোম। এই সবিন্তক গোলাকার বস্তু এদের ভিতরেই এনজাইমগুলো থাকবে এবং এনজাইমগুলো এসে বের হয়ে ম্যাট্রিক্সে আসবে এবং বাকি বিক্রিয়া টিক্রিয়া এখানে হবে। ওই যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্র্যাবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য যা বিক্রিয়া সব এখানে হবে। আর বিক্রিয়া চালানোর জন্য এনজাইমগুলো এই অক্সিজোমের ভিতরে থাকবে। এই মাইটোকন্ড্রিয়া হয়ে গেল। আর তুমি বলতে পারো ভাই হয় নাই তো, চিত্র তো মিলতেছে না। ওকে, ঠিক আছে, গুড কোশ্চেন, চিত্র মিলতেছে না। তার মানে তোমরা খেয়াল করছো ব্যাপারটা। লুক, এটাকে আমি মাইটোকন্ড্রিয়া বলতে চাচ্ছি। খেয়াল করো, এই যে আমি ভেতরের পর্দাটায় সবিন্তক গোলাকার বস্তু বা অক্সিজেন দিছে, বাইরের পর্দায় দিয়ে দিই। বাইরের পর্দাটা খালি প্রোটেকশন দেয়, ভেতরের পর্দাগুলো ধারণ করে। এমন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস সোজা থাকলে সেটা বেশি জিনিসকে আটকাইতে পারবে, এটা কি আঁকা বাঁকা থাকলে বেশি জিনিস আটকাইতে পারবে। এখন ধরো তোমার অনেক শক্তি তৈরি করতে হবে, তাহলে অল্প জায়গায় অনেকগুলো আটকাইতে হবে। তখন তুমি কি করবা? আমি বাইরের লেয়ারটা আঁকাইলাম আগের মতো করে, আঁকাইলাম। এখন যদি তুমি ভিতরের লেয়ারে একটা কাজ করো, কি কাজ? ভিতরের লেয়ারটা এরকম গোল ছিল না, তুমি এটাকে কিছুক্ষণ পর পর ভিতর দিকে ভাঁজ করে দাও। দেখছো ভিতরের লেয়ারটা এরকম, তো তুমি কিছুক্ষণ পর পর এটাকে ভিতর দিকে ভাঁজ করে দাও, আবার একটু ভিতরের দিকে ভাঁজ করে দাও। তো এভাবে করে তুমি ভাঁজ করে দিবা, তখন তুমি জায়গা বেশি পাবা। অল্প জায়গায় তুমি অনেকটা এরিয়া পাবা। এরকম ভাঁজ করে দিলে ভিতরের পর্দায় এরকম ভাঁজ হয়ে যায়। দেখো আগের থেকে এখন জায়গা কিন্তু বেশি পাইছে। আগে খালি বাইরের দিকে ছিল, এখন সে যদি এরকম ভিতর দিকে ঢুকে যায়, তাহলে আর একটু বেশি জায়গা পেলো না বলো তো? সে কি একটু বেশি জায়গা পেলো না? এবং যদি ভিতর দিকে ঢুকে যায়, সে কি ভিতর দিকে ঢুকে গেলে বেশি জায়গা পাবে না? অবশ্যই বেশি জায়গা পাবে। তো এই জন্যেই বাইরের মেমব্রেনটা যেরকম আছে এরকমই থাকে, বাইরের পর্দাটা, ভিতরের পর্দাটা ভিতর দিকে ভাঁজ হয়ে যায়। তো এটাকে আমি দ্বিস্তরী পর্দা বানাই দিই। দাঁড়াও, দ্বিস্তরী পর্দা বানাই দিই। এটা তো দ্বিস্তরী, তাই না? প্রত্যেকটা পর্দা কয়টা? 2টা পর্দা। প্রত্যেকটা পর্দার লেয়ার কয়টা? 2টা করে। তাহলে বাইরের পর্দাটা প্লেন, ভিতরের পর্দাটা ভিতর দিকে কি হয়ে যায়? ভাঁজ হয়ে যায়। কেন ভাঁজ হয়? এই কারণেই ভাঁজ হয় যাতে করে বেশি বেশি কি ধারণ করতে পারে? অক্সিজেন আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ধারণ করতে পারে। এটার গায়ে অক্সিজেন লাগানো এবং এটার গায়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম লাগানো, যাতে করে এরকম বেশি বেশি করে কি ধারণ করতে পারে? অক্সিজেন ধারণ করতে পারে। দেখছো অল্প জায়গায় কত অসংখ্য অক্সিজেন ধারণ করতে পারতেছে না? তোমার পরীক্ষায় এই চিত্রটা আঁকাবা। তবে তোমরা এত বেশি অক্সিজেন আঁকাইতে যাও না, এত বেশি অক্সিজেন আঁকাইতে গেলে পরীক্ষা টাইম পাবা না। অক্সিজেন এত ঘন করো না। আমি যেরকম ঘন করে অক্সিজেন আঁকাচ্ছি এখন, এত ঘন করে আঁকানোর টাইম পাবা না তুমি পরীক্ষায়। অল্প অল্প দিও, আবার একদমই অল্প না, ততটুকু না দিলেই না। অনেকে খুব ঘন ঘন করে আঁকায়, এত ঘন দরকার নাই। আর আমি কিন্তু সব সবৃন্তক আঁকাচ্ছি, হ্যাঁ, বোরাযুক্ত আঁকাচ্ছি। এটা মেন্ডুরি না, সবই বোরাযুক্ত হবে, বোটা ছাড়াও হবে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন দেখো ভিতরের মেমব্রেনটা এরকম ভিতর দিকে ভাঁজ হয়ে গেল না? দেখো তো ভিতরের পর্দাটা এরকম ভিতর দিকে কি ভাঁজ হয়ে গেল না?
এই ভাঁজ হওয়া অংশটাকে বলা হয় ক্রিস্টি। ভিতরের দিকে যে ভাঁজ হয়ে গেছে এই ভাঁজ হওয়া অংশটাকে বলা হয় ক্রিস্টি। কি বলা হয়? ক্রিস্টি। সাদারা কি? বাইরের পর্দা, বহিঃপর্দা। বহিঃপর্দা, হ্যাঁ, বহিতক লিখলাম, বহিতক। হলুদটা কি? হলুদটা হচ্ছে অন্ততক। হলুদটাই কিন্তু অন্ততক। অন্ততক মানে কি? ভিতরের ত্বক, অন্ততক। আর ভিতরের ত্বক ভিতর দিকে যখন ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হওয়া অংশটা হচ্ছে ক্রিস্টি। আর এটা গায়ে লাগানো আছে অক্সিজম। কি লাগানো আছে? অক্সিজম, অক্সিজম। আর ভিতরে ফাঁকা জায়গাটা কি? ম্যাট্রিক্স। ভিতরে ফাঁকা জায়গাটা কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ভিতরে বিক্রিয়া টিক্রিয়া হবে, আর বিক্রিয়ার এনজাইমগুলো এই অক্সিজমের ভিতরে থাকবে। এই ম্যাট্রিক্সের ভিতরে বিক্রিয়া হবে, বিক্রিয়া এনজাইমগুলো অক্সিজমের ভিতরে থাকবে। এই মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে। মাইটোকন্ড্রিয়ার চিত্র কমপ্লিট। এই মাইটোকন্ড্রিয়া আঁকাইলে আমাদের পরীক্ষা মার্ক দিয়ে দিবে। তবে হ্যাঁ, একটা জিনিস, মাইটোকন্ড্রিয়ার ভিতরে নিজস্ব ডিএনএ আছে। এই যে এভাবে আঁকাই দিবা, নিজস্ব বৃত্তাকার গোলাকার কিছু ডিএনএ আছে। এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা আগে জানছিলাম আগের টপিকে, রাইবোজোম আছে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি আছে? রাইবোজোম আছে। মনে আছে? পড়ছিলাম। এই হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, যে দুটো ইম্পর্টেন্ট জিনিস সকল খেলা চেঞ্জ করে দেয়। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি আছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি আছে? ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি আছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে রাইবোজোম আছে। রাইবোজোম আছে। এইবার চিত্র কমপ্লিট। এবার চিত্র কমপ্লিট। এই দুটো জিনিস নিয়ে এখন আমি আলোচনা করব। মাইটোকন্ড্রিয়ার চিত্র কিন্তু হয়ে গেছে। এই চিত্রে আমরা মাইটোকন্ড্রিয়াতে আঁকাবো। আসলে জিনিসটা এরকমই ছিল, অতিরিক্ত জায়গা নেওয়ার কারণে ভিতর দিকে ভাঁজ হয়ে গেছে। ভাঁজ হওয়া অংশটাকে বলা হয়েছে ক্রিস্টি। ওকে, ক্রিস্টির গায়ে অক্সিজম লাগানো আছে, যে অক্সিজম অক্সিজম অক্সিজম। অক্সিজমের ভিতরে যত এনজাইম টেনজাইম আছে সব থাকবে, আর বাকি বিক্রিয়া টিক্রিয়া ম্যাট্রিক্সের ভিতরে হবে। ওকে, ম্যাট্রিক্সের ভিতরে মাইটোকন্ড্রিয়ার পর্দার গায়েও হয় বিক্রিয়াগুলো। মাইটোকন্ড্রিয়ার পর্দার গায়েও অনেক বিক্রিয়া হয়। এই তো, বাট এর ভিতরে রাইবোজোম আছে, ডিএনএ আছে। যেহেতু ডিএনএ আছে তার মানে সে নিজেকে ডুপ্লিকেট করতে পারবে। যেহেতু ডিএনএ আছে তার মানে মাইটোকন্ড্রিয়া নিজেকে ডুপ্লিকেট করতে পারবে। আর যেহেতু রাইবোজোম আছে তার মানে সে কি? প্রোটিনও তৈরি করতে পারবে। তার মানে মাইটোকন্ড্রিয়াকে একটা আদিকোষের মতো লাগতেছে না দেখতে? একটা ব্যাকটেরিয়া হিসেবে চিন্তা করো। বাইরের ঝিল্লি আছে, ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স থেকে সাইটোপ্লাজম হিসেবে চিন্তা করো। বাইরের ঝিল্লিটাকে কোষ ঝিল্লি হিসেবে চিন্তা করো। আর এই ডিএনএটাকে ডিএনএ হিসেবে চিন্তা করো। আর রাইবোজোমটা প্রোটিন তৈরির জন্য চিন্তা করো। তাহলে কি এটা দেখতে একটা ব্যাকটেরিয়ার মতো লাগতেছে না? এখানে এই খেলা। চলো সেই খেলা আমি তোমাদের দেখাবো। তার আগে আমি একটু অ্যানিমেশন দেখাই দিই। এই যে মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন, এই যে কোষের মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি গোল, এই যে গোল গোল লম্বা লম্বা একটু, বাট এটাকে যখন আমি কাটবো তখন কেমন দেখাবে দেখাই তোমাদেরকে। এই যে মাইটোকন্ড্রিয়া, এই দেখো মাইটোকন্ড্রিয়া, এই যে আউটার মেমব্রেন বাইরের পর্দা, বাইরের পর্দা, আর এই যে ভিতরের পর্দা ইনার মেমব্রেন। এই ভিতরের পর্দা দেখো, যে ভিতর থেকে কেমন ভাঁজ ভাঁজ হয়ে গেছে, দেখছো? এটাই ক্রিস্টি। এই ভাঁজগুলো হচ্ছে ক্রিস্টি। তাহলে এটা আসলে একটা পর্দার ভিতরে একটা গোল পর্দা ছিল, কিন্তু সামহাও ভিতরের পর্দার এরকম কি হয়ে গেছে? ভাঁজ হয়ে গেছে। আমি তোমাদের প্লাস্টিক দেখাই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। প্লাস্টিকও দুইটা পর্দা, প্লাস্টিকও দুইটা পর্দা। খেয়াল করো তো, এই যে বাইরের পর্দা, এই যে ভিতরের পর্দা। এই যে বাইরের পর্দা, এই যে ভিতরের পর্দা। কোনো ভাঁজ আছে ভিতরের পর্দায়? কোনো ভাঁজ আছে ভিতরের পর্দায়? মাইটোকন্ড্রিয়া একসময় এরকম ছিল। মাইটোকন্ড্রিয়া একসময় ছিল, ভিতর দিকে তাকানোর দরকার নাই। মাইটোকন্ড্রিয়া এরকম থাকতে পারতো, কিন্তু সে অনেক বেশি অক্সিজেন ধারণ করার জন্য ভিতর দিকে এরকম ভাঁজ হয়ে গেছে। ভিতর দিকে পর্দাটা কি হয়ে গেছে? এরকম ভাঁজ হয়ে গেছে। এই ভাঁজ অংশটাই ক্রিস্টি। আর ভিতরে যে নীল নীল যে জায়গাটা, এটাই হচ্ছে ম্যাট্রিক্স। এই জায়গাটাই কি? ম্যাট্রিক্স। এখানে বিক্রিয়া টিক্রিয়া হবে, আর অক্সিজেন এর গায়ে লাগানো থাকবে, এখানে দেয় নেই। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। বলতে 3D-তে দেখাই দিলাম আসলে ভিতরের ভাঁজটা কেমন। 3D দেখলে আসলে আলটিমেটলি মনে থাকে সহজে। এখন আসো গুরুত্বপূর্ণ একটা আলোচনায়। আচ্ছা, বই একটু দাগাই দিই, একটু বই দেখাও। এখন ধরে বই দেখানো হয় না। দেখো, এটি 2 স্তরের বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি। কয়টা ঝিল্লি? 2টা ঝিল্লি। এটা তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ করে নাই, কিন্তু 2টা পর্দা 2 স্তরই। ভিতরের স্তরটি ভিতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে, একে ক্রিস্টি বলে, যেটা আমি একটু আগে দেখাইলাম। ভিতর দিকে ভাঁজ হয়ে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে বোটাযুক্ত গোলাকার বস্তু থাকে, বৃন্তযুক্ত মানে বোটাযুক্ত। এদেরকে অক্সিজম বলে। এটাও তোমাদের আঁকায় দেখাইছি। অক্সিজম এনজাইমগুলোও সাজানো থাকে, মানে অক্সিজমের ভিতরে এনজাইম থাকে। অক্সিজমে এনজাইমগুলো সাজানো থাকে, মানে কি? অক্সিজমের ভিতরে এনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়ন, এক বচনে আর কি, মাইটোকন্ড্রিয়ন। ভেতরে থাকে ম্যাট্রিক্স।
ওই যে ভিতরে যে জায়গাটা, ক্রিস্টির ভিতরে যে জায়গাটা। জীবের শ্বসন কার্যের জন্য মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ, জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। শ্বসন মানে কি? শক্তি তৈরি। তোমরা পরে দেখবে যে পরের অধ্যায়ে শ্বসনের বিভিন্ন ধাপ, 4টি ধাপ, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ সিস্টিক, ক্র্যাবস চক্র, নিউটন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা শ্বসনের 4টা ধাপ। এর প্রথম এই যে চিত্র, এর ভিতরে এই যে রাইবোজোম আছে, ডিএনএ আছে। ডিএনএটাকে পুরোপুরি দিছে এখানে, পুরোপুরি না দিয়ে চলে তোমরা যে এই চিত্র আঁকাবা, হ্যাঁ। ডিএনএটাকে এত বড় করে দিচ্ছে, আসলে এত বড় করে দরকার পড়ে না। এই যে ম্যাট্রিক্স, এই যে বাইরের পর্দা, এই যে ভিতরের পর্দা, এটা দরকার না। অন্তঃঝিল্লি ফাঁকা স্থান, অন্তঃঝিল্লি স্থান মানে কি? দুটো পর্দার মাঝখানে যে ফাঁকা জায়গা, দুটো পর্দার মাঝখানে কি ফাঁকা জায়গা আছে না? এই যে এটা হচ্ছে অন্তঃঝিল্লি স্থান, দুটো ঝিল্লির মাঝখানে ফাঁকা জায়গা, অন্তঃঝিল্লি স্থান। অক্সিজম দেখলাম, ক্রিস্টিও দেখলাম, ভিতরে ভাঁজ হওয়া জায়গাটা হচ্ছে ক্রিস্টি। এই তো। আচ্ছা, আমরা আগে আসি। দেখো কি বলছে, ধাপ গ্লাইকোলাইসিস প্রথম হয়, মাইটোকন্ড্রিয়ায় ঘটে না গ্লাইকোলাইসিসটা, তবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ অর্থাৎ কি? অ্যাসিটাইল কোএ সিস্টিক, ক্র্যাবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায় হয়। শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্র্যাবস চক্র, যেটা তৃতীয় ধাপ, যেখানে 30 অণু এটিপি তৈরি হয়েছিল। 30 অণু না 24 অণু অংশগ্রহণকারী সব এনজাইম মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে। এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই হয়, এটাই বলছে। সব থেকে বেশি শক্তি তৈরি হয়েছিল ক্র্যাবস চক্রে। আর ক্র্যাবস চক্রের সকল এনজাইম কোথায়? মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এবং ক্র্যাবস চক্র হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ার ভিতরে। তোমরা দেখবে ক্র্যাবস চক্রে সব থেকে বেশি শক্তি উৎপাদিত হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। জীব তার বিভিন্ন কাজে শক্তি খরচ করে, কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ বা প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। তো আই থিঙ্ক লাইনগুলো মানে বুঝতে পারছো। আমি বেসিক বুঝাই দিছি, এখন তো লাইনগুলো একদম মনে হয় ডাল ভাত হয়ে যাওয়ার কথা, ডাল ভাত লাগার কথা। আচ্ছা, এখন এই লাস্টের এই পার্টটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস। এখন তোমাদের এন্ডোসিম্বায়োটিক থিওরি জানাবো। আমি প্রথমেই বলছিলাম যে মাইটোকন্ড্রিয়াটা বুঝি একসময় কি ছিল? একটা ব্যাকটেরিয়া ছিল, তাই না? আচ্ছা চলো আমরা একটা কোষ আঁকাবো। এটা পৃথিবীর প্রথম দিকের কোষ, পৃথিবীর প্রথম দিকের কোষ, যে কোষ এখনো পর্যন্ত ডেভেলপ হয় নাই, এখনো পর্যন্ত সেই সময় কোষটা পরিপূর্ণ হয় নাই। পৃথিবীর প্রথম দিকের কোষ। এবারে প্রকৃত কোষ কেমনে বুঝলাম? এর কি আছে? নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস থাকার কারণে এটা কী কোষ? প্রকৃত কোষ। কী কোষ? প্রকৃত কোষ। নিউক্লিয়াস আছে তার মানে কী কোষ? প্রকৃত কোষ। ওকে ফাইন। এর ভিতরে এন্ডোপ্লাজমে রেটিকুলাম টেটিকুলাম কিছু থাকলো, কোনো সমস্যা নাই। এই ধরো গোলজি বস্তু দিয়ে দিলাম, এগুলো তখন ওইভাবে ভালো করে ডেভেলপ হয় নাই, দিলাম আর কি। মাইটোকন্ড্রিয়া নাই, তার মানে সে অত বেশি শক্তি তৈরি করতে পারে না। সাইটোপ্লাজম যেহেতু আছে, তার মানে 2 অণু এটিপি তৈরি করতে পারবে। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, সাইটোপ্লাজমে কেন গ্লাইকোলাইসিস হয়েছে? সব বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়, গ্লাইকোলাইসিসটা কেন বাইরে রাখছে? এটা একবার ভেবে দেখছো? গ্লাইকোলাইসিস থেকে আমি কয় অণু এটিপি পাইছি? অ্যাকচুয়ালি 2 অণু। হ্যাঁ, আরও 2টা নির্দিষ্ট পাইছে, বাট সেটা তো মাইটোকন্ড্রিয়ার ভিতরেই ঢুকে গেছে পরে। গ্লাইকোলাইসিসে মাত্র 2টা এটিপি পাইছি। কেন এটা গ্লাইকোলাইসিসটা বাইরে হইলো, ভিতরেই কেন হইলো না? মাইটোকন্ড্রিয়ার ভিতরে কেন সব হইলো না? ভাইয়া, আমরা যে ব্যাকটেরিয়া চিনি, ব্যাকটেরিয়ার কি মাইটোকন্ড্রিয়া আছে? ব্যাকটেরিয়া কি শক্তি লাগবে না? ব্যাকটেরিয়া শক্তি কই বানাবে গ্লাইকোলাইসিস না হইলে? ব্যাকটেরিয়ার মাইটোকন্ড্রিয়া নেই, ভালো কথা। ব্যাকটেরিয়া কি সাইটোপ্লাজম নাই? আছে তো। ব্যাকটেরিয়া কি শক্তি লাগবে না? ব্যাকটেরিয়া কি এটিপি লাগবে না? লাগবে তো। ব্যাকটেরিয়া ওই 2 অণু এটিপি পায়, যেটা সাইটোপ্লাজমে হয়। মাইটোকন্ড্রিয়া তো নাই। ব্যাকটেরিয়া ওই 2টা অণু যেটা সাইটোপ্লাজমে হয়, 2টা অণু এটিপি ওটা দিয়ে সারা জীবন চালায় দেয়। তো আপনি যদি একটা ব্যাকটেরিয়া আঁকাই, নর্মাল একটা ব্যাকটেরিয়া যদি আঁকাই, ছোট্টখাট্ট একটা ব্যাকটেরিয়া যদি আঁকাই, এই হচ্ছে ব্যাকটেরিয়া, এই হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, এই হচ্ছে ব্যাকটেরিয়ার গোলাকার ডিএনএ, আর হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে থাকা কিছু রাইবোজোম আঁকাই দিলাম, যে রাইবোজোম। এই হচ্ছে ব্যাকটেরিয়া। এর কোনো মাইটোকন্ড্রিয়া আছে? কোনো মাইটোকন্ড্রিয়া আছে? শক্তি কই বানাবে? তার তো সাইটোপ্লাজম আছে, তাই না? এই যে সাইটোপ্লাজম, ব্যাকটেরিয়া সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে সে শক্তি বানাবে। কয় অণু? মাত্র 2 অণু। মাত্র 2 অণু এটিপি সে বানাবে। কেন পারলো বলো তো 2 অণু এটিপি বানাইতে? এভাবে চিন্তা করো, বায়োলজিকে এভাবে চিন্তা করো। সাইটোপ্লাজমে যদি গ্লাইকোলাইসিস না হইতো, তাহলে তো এই ব্যাকটেরিয়া বাঁচতই না, শক্তিই পাইতো না। এই জন্য 2 অণু এটিপি সে ভিতরে বানাইতে পারে। এবং কি প্রক্রিয়ায়? এই প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহার করে না। আরেকটা ব্যাপার আছে, অক্সিজেন ব্যবহার করে না ব্যাকটেরিয়ার জন্য। বেশিরভাগ ব্যাকটেরিয়ার জন্য অক্সিজেন হচ্ছে বিষ। অক্সিজেন কি? বিষ। অক্সিজেন দিলে সে মারা যায়। গ্লাইকোলাইসিস করতে তেমন অক্সিজেন লাগে না, আসলে অক্সিজেন লাগে না, এই জন্য সেটা করতে পারে। তো ব্যাকটেরিয়া মাত্র 2টা এটিপি বানায়। এখন এই কোষে তো মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে সেও কি করছে? এতদিন 2টা করে এটিপি বানাইছে। সেও এতদিন 2টা করে এটিপি বানাইছে, এই 2 এটিপি দিয়ে চলবে। সে তো একটা প্রকৃত কোষ, এটা কোনো ডাউট আছে? তার তো কোষের ঝিল্লি আছে, এই যে কোষের ঝিল্লি, যে কোষের ঝিল্লি আছে, তার তো নিউক্লিয়াস আছে, যে নিউক্লিয়াস আছে। তার তো সাইটোপ্লাজম আছে কি না? এই যে সাইটোপ্লাজম, তার 3টা জিনিসও তো তা আছে।
নিউক্লিয়াসও সুগঠিত, তাহলে সে প্রকৃত কোষ। বাট এটিপি বানাচ্ছে দুইটা মাত্র। কেন? কারণ তার তো মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে তার অবস্থা আর এর অবস্থা একই, দুজনের অবস্থা একই, দুজনের মধ্যে কারোর মাইটোকন্ড্রিয়া নাই। এরই প্রথম দিকের অবস্থা ছিল পৃথিবীর সৃষ্টির শুরুর দিকে। পৃথিবীর সৃষ্টির শুরুর দিকে বলতে জীবের সৃষ্টির শুরুর দিকে এর বেশি এটিপি বানাইতে পারতো না। এত অল্প এটিপি দিয়ে তো জীবন ধারণ করা সম্ভব না। ব্যাকটেরিয়া না হয় ছোট, তার এত কিছু নাই, এর তো অনেক অঙ্গ প্রত্যঙ্গ, যন্ত্রপাতি, আসবাবপত্র আছে, ওগুলো চালাইতে হবে না, তো শক্তি কই? দেখো, সময়ের সাথে সাথে ব্যাকটেরিয়ারা নিজেদের সফটওয়্যার আপডেট করলো। মানে তোমাদের বোঝানোর জন্য সফটওয়্যার আপডেট বললাম আর কি। হ্যাঁ, তোমাদের বোঝানোর জন্য সফটওয়্যার আপডেট বললাম। এবং যে ব্যাকটেরিয়া অক্সিজেন বিষ ছিল, সে ব্যাকটেরিয়া অক্সিজেন গ্রহণ করা শুরু করলো, অক্সিজেন গ্রহণ শুরু করলো, অক্সিজেন গ্রহণ করা শুরু করলো। এবং তখন এদের নাম হয়ে গেল বায়বীয় ব্যাকটেরিয়া। তখন এদের নাম কি হয়ে গেল? বায়বীয় ব্যাকটেরিয়া। বায়বীয় মানে কি? বাতাস। তাহলে এরা তখন অক্সিজেন নিতে পারতেছে, এই জন্য এদের নাম বায়বীয় ব্যাকটেরিয়া। আর এদের নাম ছিল অবায়বীয়, এদের নাম ছিল অবায়বীয়, এদের নাম ছিল অবায়বীয় ব্যাকটেরিয়া। এখন এরা অক্সিজেন দিলে মরে যাবে, এদের জন্য অক্সিজেন বিষ, এইসব ব্যাকটেরিয়ার জন্য অক্সিজেন বিষ। এরকম ব্যাকটেরিয়া ম্যাক্সিমাম থাকে। বাট হঠাৎ করে ওই যে সফটওয়্যার আপডেট, সফটওয়্যার মানে কি? এদের ডিএনএতে এমন একটা জিনিস তৈরি হইলো যার কারণে এরা অক্সিজেন নিতে পারতেছে, এবং অক্সিজেন নিয়ে একটা বিশাল কাহিনী হয়ে গেল। কি ঘটলো? এরা এখন অনেক বেশি এটিপি বানাইতে পারতেছে, এরা এখন অনেক বেশি এটিপি বানাইতে পারতেছে। কতগুলা? ধরো 5টা, 8টা, 10টা, 12টা এটিপি বানাইতে পারতেছে, মানে অনেক বেশি এটিপি বানাইতে পারতেছে গাছ অক্সিজেন নেওয়ার কারণে। বাট এ তো পারতেছে না, সে তো অবায়বীয় ব্যাকটেরিয়া, বাতাস নিতে পারে না, মানে অক্সিজেন নিতে পারে না। সে মাত্র 2টা এটিপি বানায়, এবং সে মাত্র 2টা এটিপি বানায়। বাট সে হঠাৎ করে অক্সিজেন গ্রহণের মাধ্যমে অনেক বেশি এটিপি বানানো শুরু করলো। বুঝছো? অনেক বেশি এটিপি বানানো শুরু করলো। তাহলে এ বেশি আপডেট শক্তি বানানোর জন্য, এ বেশি আপডেট শক্তি বানানোর জন্য। এটা একটা প্রকৃত কোষ ভাই, এটা একটা প্রকৃত কোষ, আর এটা একটা আদি কোষ, ব্যাকটেরিয়া। ওর কিচ্ছু নাই, সুগঠিত নিউক্লিয়াসও নাই, বাট সে শক্তি বেশি বানাইতে পারতেছে, সে শক্তি বেশি বানাইতে পারতেছে না। এখন হঠাৎ করে কি হইলো? কেউ কেউ বলে এই কোষটা, এই ব্যাকটেরিয়াটা এটার ভিতরে ঢুকে গেছে, কারণ আকারে ছোট, ঢুকতেই পারে। আমাদের কোষও তো ব্যাকটেরিয়া ঢুকে রোগ তৈরি করে। অথবা কেউ কেউ বলে, কোনো কোনো বিজ্ঞানী বলে এই কোষটাই, বড় প্রকৃত কোষটাই ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলছে। যে কোনো একটা, আইদার এই বড় কোষটাই ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলছে, অথবা এই কোষটা এর ভিতরে ঢুকে গেছে। তো সব থেকে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে এই কোষটাই ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলছে, ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলছে। এখন দেখো, এই কোষে লাইসোজোম আসবে এরা মারতে, ব্যাকটেরিয়াটাকে মারতে আসবে, কারণ বহিরাগত জিনিস, জীবাণু, ব্যাকটেরিয়া। তাহলে এই কোষে লাইসোজোম আসবে এরা মারার জন্য, মারতে এসেই থেমে যাবে। ওয়েট এ মিনিট, হু আর ইউ? সে বলবে, আরে ভাই, তুই তো আমার ডিম পাড়া হাঁস, তোর আমি মারবো কেন? আমি মাত্র 2টা এটিপি বানাইতে পারি, আর তুই 7, 8, 10, 12টা এটিপি বানাইতে পারিস, তোর আমি মারবো কেন রে ভাই? তুই থাক ভাই, তুই আমার মধ্যে থাক, তোর কত গ্লুকোজ দরকার আমি তোরা গ্লুকোজ দিচ্ছি, তোর কত গ্লুকোজ দরকার তোরে আমি গ্লুকোজ দিচ্ছি বাবা, তুই থাক, তোর মরার দরকার নাই। লাইসোমরা বলে, থামো, কেন মারতে গেছো তুমি? এরা রাখিয়া দাও মিয়া, আমি বানাইতে পারি মাত্র 2টা এটিপি, আর সে বানাইতেছে এতগুলো এটিপি, এরা মাইয়া রাখো, এরা মারবা কেন? এবং তাকে কোষ রেখে দিল, এবং সময়ের সাথে সাথে কোষের ভিতর থাকা শুরু করলো, সময়ের সাথে সাথে কোষের ভিতর থাকা শুরু করলো। এবং সময়ের সাথে সাথে কোষের ভিতর থাকতে থাকতে একটা সময় এই যে দেখো, এই যে এই জিনিসগুলা, ওর ভিতর জিনিসপত্রগুলা ভিতরে থাকতে থাকতে ওর তো পর্দা কয়টা? 2টা না? ভিতর দিকে এরকম ভাঁজ হইতে হইতে বহুত বছর, কোটি কোটি বছরের মধ্যে এটা আস্তে আস্তে মাইটোকন্ড্রিয়া শিফট হইল, এটাই আস্তে আস্তে মাইটোকন্ড্রিয়া হয়ে গেল, প্রমাণ কি? প্রমাণ দাও। প্রমাণ হচ্ছে আমাদের যে মাইটোকন্ড্রিয়া, তার ভিতরে ডিএনএ আছে না? আছে। আমাদের যে মাইটোকন্ড্রিয়া, তার ভিতরে রাইবোজোম আছে না? আছে। এবং সায়েন্টিস্টরা আরও প্রমাণ করছে, এর ভিতরে যে রাইবোজোমগুলা, আমাদের প্রকৃত কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে রাইবোজোমগুলা, এই রাইবোজোমগুলা আদি রাইবোজোম। কত রাইবোজোম? আদি রাইবোজোম। খেয়াল করো, এই কোষেরও রাইবোজোম আছে, এই কোষেরও রাইবোজোম আছে, অবশ্যই আছে, রাইবোজোম তো আছে, রাইবোজোম ছাড়া তো হবে না। এটা প্রকৃত কোষ, এটা রাইবোজোম, এই রাইবোজোমগুলো হচ্ছে 80S রাইবোজোম। এই 80S এর মিনিংকে আমি এখন ঢুকতে যাচ্ছি না, এটা পরে আর অন্য সময় বলবো। আর এইটার ভিতরে যে রাইবোজোমগুলো আছে, এই যে রাইবোজোমগুলো আছে, এগুলো হচ্ছে 70S রাইবোজোম। কত এস রাইবোজোম? 70S রাইবোজোম, 80 না। এবং ব্যাকটেরিয়ার মধ্যে যে রাইবোজোমগুলো ছিল, এটাও 70S রাইবোজোম। ব্যাপারটা তাহলে কি হইলো? 70S, এস মানে হচ্ছে ভেদবার্গ, বিজ্ঞানী সবেদবার্গ এই নামকরণটা করছে। এস, উনি রাইবোজোম প্রথমে আবিষ্কার করে, মানে রাইবোজোমকে
আদি কোষের রাইবোজোম 70 আর প্রকৃত কোষের রাইবোজোম 80, একটু বড়, রাইবোজোমটা একটু বড়। আদি কোষের রাইবোজোম ছোট, প্রকৃত কোষের রাইবোজোম বড়। এটা বিজ্ঞানী সভেদভার্গ আবিষ্কার করছে। ওনার নাম আসলে ভেদভার্গ। ওনার নামের আগে একটা সাইলেন্ট এস আছে, ওই এসটাকে তিনি যুক্ত করে দিয়েছেন। এটার মানেটা হচ্ছে ব্যাকটেরিয়ার রাইবোজোমগুলো একটু সাইজে বড়, রাইবোজোম তো 2টা খণ্ড, আর ব্যাকটেরিয়ার রাইবোজোমগুলো সাইজে একটু ছোট, আর প্রকৃত কোষের রাইবোজোমগুলো সাইজে একটু বড়। এটাই হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে 80S, এটা হচ্ছে 80S, এটা হচ্ছে 80S, এটা হচ্ছে 70S। উনি নাম দিয়ে এসটা অ্যাড করে দিছে। এখন ব্যাকটেরিয়া 70S, আমাদের প্রকৃত কোষে 80S, আমার কোষও 80S। কিন্তু রাইবোজোমের এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে রাইবোজোমগুলো আছে ওগুলো কত এস? মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে রাইবোজোম আছে এটা কত এস? 70S। 70S কার থাকে? ব্যাকটেরিয়ার থাকে। বৃত্তাকার ডিএনএ কার থাকে? ব্যাকটেরিয়ার থাকে। মানুষের বৃত্তাকার ডিএনএ থাকে? থাকে না। তাহলে একটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে বৃত্তাকার ডিএনএ আছে, ব্যাকটেরিয়ার মতো ডিএনএ আছে, ব্যাকটেরিয়ার মতো রাইবোজোম আছে, তাহলে এটা প্রমাণ করাই যায় সে একসময় কি ছিল? একটা ব্যাকটেরিয়া ছিল। টুপ করে আমার কোষে ঢুকে গেছে, আমাদের কোষে ঢুকে গেছে প্রকৃত কোষ, এবং আস্তে আস্তে মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে। টুপ করে ঢুকে মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে। এবং তোমরা জানো প্লাস্টিডও এমনি তৈরি হয়েছে, ক্লোরোপ্লাস্টও এমনি তৈরি হয়েছে। আমি পরে পড়াবো, এখনই পড়াই দিই। দেখো এখনই পড়াই দিই, পরের ক্লাসে না যে আমি এগুলো একটু মুছে দিই। কি ইন্টারেস্টিং জিনিস শিখলাম, তাই না? হ্যাঁ, কখনো ভেবে দেখছো এইভাবে? এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া। কালের বিবর্তনে এমন একটা ব্যাকটেরিয়া তৈরি হয়েছে যে ব্যাকটেরিয়াটা তার দেহের কোষ ঝিল্লিকে এরকম ভাঁজ করছে। এই যে ব্যাকটেরিয়াটা তার দেহের কোষ ঝিল্লিকে এরকম ভাঁজ করছে, আমি একটু আবার ভালো করে দেখাই। দেখো এই একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া, এই তার ডিএনএ, এই তার বৃত্তাকার ডিএনএ, এই তার 70S রাইবোজোম, মানে আদিকোষী রাইবোজোম, এই তো ব্যাকটেরিয়া। এখন সে তার ডিএনএর সফটওয়্যার আপডেট এত বেশি করছে, সফটওয়্যার আপডেট করে সে তার কোষঝিল্লি এরকম ভাঁজ করছে, সে তার কোষঝিল্লি এরকম ভাঁজ করছে। ব্যাকটেরিয়া কোষঝিল্লিকে ভাঁজ করতে পারে। এটা আমরা কলেজে উঠলে জানবো যে ব্যাকটেরিয়া তার কোষঝিল্লিকে ভাঁজ করে এরকম থলি বানাইতে পারে। কি বানাইতে পারে? থলি বানাইতে পারে। এবং এই থলির ভিতরে সে ক্লোরোপ্লাস্ট রাখছে, ক্লোরোফিল রাখছে। কি রাখছে? ক্লোরোফিল। ক্লোরোফিল কি করে? সালোক সংশ্লেষণ করে, খাবার তৈরি করে। নাম তো শুনছো ক্লোরোফিল, যাকে অনেক। পাতার রং কি? সবুজ। পাতার রং সবুজ হয়েছে কার কারণে? পাতার রং সবুজ হয়েছে কার কারণে? ক্লোরোফিলের কারণে। এই যে একটা ব্যাকটেরিয়া, যে তার কোষঝিল্লিকে ভাঁজ করছে, ভাঁজ করে তার ভিতরে ক্লোরোফিল রাখছে। এখন চিন্তা করো, এই ব্যাকটেরিয়া যদি সূর্যের আলো পায়, তাহলে এই ব্যাকটেরিয়া কি সালোক সংশ্লেষণ করতে পারবে না? বলো। এই ব্যাকটেরিয়া কি সালোক সংশ্লেষণ করতে পারবে না? পারবে। সালোক সংশ্লেষণ করতে প্লাস্টিড লাগে এমন কোনো কথা নাই। প্লাস্টিড থাকলে ভালো, বাট প্লাস্টিড লাগবে এমন কোনো কথা নাই। সালোক সংশ্লেষণের জন্য লাগবে কি? ক্লোরোফিল। সালোক সংশ্লেষণের জন্য ক্লোরোফিল থাকলেই হয়। তো ব্যাকটেরিয়ার তো প্লাস্টিড নাই, স্বাভাবিক। ব্যাকটেরিয়ার তো প্লাস্টিড থাকে না, ব্যাকটেরিয়ার তো কিছুই নেই। বাট সে তার কোষঝিল্লিকে প্রথমে ভাঁজ করছে। ভাঁজ কইরা করলো কি? ভাঁজ করে করলো কি? ভাঁজ কইরা সে এগুলোর ভিতরে কি রাখছে? ক্লোরোফিল রাখছে। ক্লোরোফিল তো একটা কেমিক্যাল, ক্লোরোফিল তো একটা কেমিক্যাল, তো কেমিক্যাল তো তৈরি করাই যায়। ওই যে সফটওয়্যার আপডেট, তার ডিএনএ সফটওয়্যার আপডেট করছে। হ্যাঁ, এই তো। এখন এই ব্যাকটেরিয়াটার নাম কি জানো? এই ব্যাকটেরিয়ার নাম কি? এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া। এটাকেই সায়ানোব্যাকটেরিয়া বলে। এটার নামই নস্টক। পড়ছো তোমরা হয়তো বা প্রথম চ্যাপ্টারে। এটার নামই নস্টক। সায়ানোব্যাকটেরিয়া আছে না, সায়ানোব্যাকটেরিয়া, এটা সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। এটার ব্যাকটেরিয়া বাট কালারটা সবুজ, কারণ কি? ক্লোরোফিল আছে। এটা ব্যাকটেরিয়া বাট কালারটা কি? সবুজ, কারণ কি? ক্লোরোফিল আছে। এবং ক্লোরোফিল থাকার কারণে সে খাবারও তৈরি করতে পারে, সালোক সংশ্লেষণও করতে পারে। এই জন্য তার নাম ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া বা সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এটাই নীলাভ সবুজ শৈবাল। এটাই কি? নীলাভ সবুজ কালার তার, এটাই নীলাভ সবুজ শৈবাল। এখন এরে পুরুত করে কে খেয়ে ফেলছে? এই ব্যাকটেরিয়া, এই কোষটা খেয়ে ফেলছে, এরা খেয়ে ফেলছে। আগে বাজারে মাইটোকন্ড্রিয়ারা খাইছিল, এরাও খেয়ে ফেলছে, এই কোষটা খেয়ে ফেলছে। এখন লাইসোজোম এরা মারতে আসবে, তখনই কোষ এরা থামাবে, নিউক্লিয়াস এরা থামাবে। আরে মাইরো না, মাইরো না, মাইরো না, কেন মারতেছো? এ তো ডিম পাড়া হাঁস, ও নিজে নিজেই খাবার বানাইতে পারে, ও নিজে নিজেই খাবার বানাইতে পারে। এ থাকলে তো আমার খাবার লাগবে না, আমি নিজে নিজেই খাবার বানাইতে পারবো। তো এ থেকে গেল, এ ভিতরে থেকে গেল, এবং এ ভিতরে থাকার পরে যুগের সাথে তাল মিলাইতে মিলাইতে আস্তে আস্তে সে কি হয়ে গেল? দেখে চেনা যাচ্ছে? কোন অঙ্গাণু এটা? কি মনে হচ্ছে দেখে? বলো, কি মনে হচ্ছে দেখে? সে কিসে পরিণত হয়েছে বলো? যুগের সাথে তাল মিলাইতে মিলাইতে
সে এক সময় ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে গেছে। সে এক সময় কিসে পরিণত হয়ে গেছে? ক্লোরোপ্লাস্টে পরিণত হয়েছে। এবং ক্লোরোপ্লাস্টের ভিতরেও বৃত্তাকার ডিএনএ থাকে, রাইবোজোম থাকে। এই হচ্ছে প্রমাণ। তাহলে এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। এই হচ্ছে প্লাস্টিড। এবং এখন কি আর এই কোষটা প্রাণী আছে না উদ্ভিদ আছে? এই কোষটা এখন উদ্ভিদ হয়ে গেছে। প্লাস্টিড যেহেতু আছে উদ্ভিদ কোষ হয়ে গেছে। তাহলে এইভাবে প্রথমে মাইটোকন্ড্রিয়া তৈরি হয়েছে, তারপরে পানি কোষ হয়েছে, আর তারপরে প্লাস্টিড তৈরি হওয়ার মাধ্যমে উদ্ভিদ কোষ হয়ে গেছে। এটা এখন একটা উদ্ভিদ কোষ। এভাবেই একটা প্রকৃত কোষ, প্রাণী কোষ এবং উন্নত উদ্ভিদ কোষে পরিণত হয়েছে ধাপে ধাপে। এটাকে এন্ডোসিম্বায়োসিস থিওরি বলে। এন্ডোসিম্বায়োসিস, এই থিওরিটার নাম হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। সিস মানে প্রক্রিয়া, বায়ো মানে জীব, জীবের প্রক্রিয়া, সিম মানে সহ, আর এন্ডো মানে ভেতরে। অর্থাৎ একটা কোষের ভিতরে আরেকটা কোষ ঢুকে সহ অবস্থান করার প্রক্রিয়া। এইভাবেই যুগের সাথে তাল মিলাইতে মিলাইতে একটা সময় ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া তৈরি হয়েছে। এখন আসো, কেন পড়াইলাম এগুলা? তোমার ভাবতে পারো ভাই কি হুদাই ফাও জিনিস পড়ায়, এত জিনিস পড়ায়। দেখো, তাহলে এমনও কি হতে পারে, বিবর্তনীয় ইতিহাসে, বিবর্তনীয় ইতিহাস মানে সময়ের সাথে সাথে, এক সময় একটি সুকেন্দ্রিক কোষের ভিতরে, সুকেন্দ্রিক কোষ মানে কি? প্রকৃত কোষ, যেটা আমরা প্রথমে আঁকাইছিলাম। এই যে প্রথমে এটাও একটা প্রকৃত কোষ ছিল, যার মধ্যে শুধু নিউক্লিয়াস ছিল আর কিছু ছিল না। এই সুকেন্দ্রিক কোষের ভিতরে, সুকেন্দ্রিক কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া কিংবা তার পূর্বসূরি মানে কি? বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে পড়েছিল এবং তারপর সেটি কোষে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে এটাই বর্ণনা করা হয়। শুধু মাইটোকন্ড্রিয়ার জন্য এটা না, মাইটোকন্ড্রিয়া তো ছিল একটা বায়বীয় ব্যাকটেরিয়া, আর ক্লোরোপ্লাস্ট ছিল একটা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া। দুইটাই কোষের মধ্যে ঢুকছে, ঢুকে প্রথমে প্রাণী কোষ হয়েছে, পরে উদ্ভিদ কোষ হয়েছে। এটাই লিখছে এখানে, যে এমনও কি হতে পারে একটা সুকেন্দ্রিক কোষ মানে একটা প্রকৃত কোষে, যার কিছুই ছিল না, শুধু একটা সুগঠিত নিউক্লিয়াস ছিল, তার ভিতরে একটা মাইটোকন্ড্রিয়া মানে কি? তার পূর্বসূরি মানে কি? একটা পূর্বসূরি বলতে কাকে ইন্ডিকেট করছে? ওই যে বায়বীয় ব্যাকটেরিয়াকে ইন্ডিকেট করছে, ঢুকে গেছিল, তারপর সেখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, এবং যুগের সাথে তাল মিলাইতে মিলাইতে সফটওয়্যার আপডেট করতে করতে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, এবং সেটাই মাইটোকন্ড্রিয়া। এই লাইনটার মিনিং বুঝাইতে এইবার বলছি। এবং এই লাইনটার আরেকটা বয়ান করা হয়েছে কোথায় বলো তো? রাইবোজোমে। রাইবোজোমে এটার আরেকটু বয়ান করা হয়েছে। এই দেখো রাইবোজোমে কি লিখছে, কি লিখছে, এই দেখো। এবার এখানে আসি, বলছিলাম না পরে পড়াই দিব। দেখো, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এবং প্লাস্টিডের স্টোমাতে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে জায়গাটা হচ্ছে ম্যাট্রিক্স, দেখাইছি একটু আগে তোমাদের, আর প্লাস্টিডের ভিতরে জায়গাটাকে স্টোমা বলে, নেক্সট দিন দেখাবো। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ফাঁকা জায়গাটা ছিল না, যেখানে বিক্রিয়া হয়, ওটাকে কি বলছিলাম আমরা? ম্যাট্রিক্স। ক্লোরোপ্লাস্টও সেম, ওটাকে বলে স্ট্রোমা। রাইবোজোম থাকে, দেখলাম তো, মাইটোকন্ড্রিয়াতে রাইবোজোম আছে, প্লাস্টিডেও রাইবোজোম আছে, এবং নিজস্ব ডিএনএ আছে, দেখছি আমরা, এবং প্রোটিন তৈরি করতে পারে। ঠিক যেমন একটি ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে রাইবোজোম থাকে এবং প্রোটিন তৈরি করতে পারে। জৈব অভিব্যক্তি মানে কি? বিবর্তন ধারায় অন্য কোষের অংশ হয়ে ওঠার আগে এই দুটি অঙ্গাণু একসময় স্বাধীনভাবে বসবাস করত, তার সাপেক্ষে এটিও একটি প্রমাণ। এটাই বলছে যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড হওয়ার আগে এই যে জৈব অভিব্যক্তির ধারায়, অভিব্যক্তি মানে কি? ইভলিউশন। এই ইভলিউশন মানে ওই ইভলিউশন না কিন্তু, আবার মানব থেকে মানুষ হয়ে যায় ওইটা না কিন্তু, আবার ওই বিবর্তন না, ওই বিবর্তন তো ভাই ওইগুলো ফাও কথা, ওগুলো আমি বিশ্বাস করি না। এটা অন্য অন্য বলছে আর কি, একটা কোষের অঙ্গাণু পরিবর্তন হওয়া, অন্য কোষের অংশ হয়ে ওঠার আগে বলতে মানে কি বুঝাইছে? মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডে রূপান্তর হওয়ার আগে ওরা এই দুটি অঙ্গাণু মানে কি? মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড, এই যে বলছে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড, এই যে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড একসময় স্বাধীনভাবে বসবাস করতো, মানে কি? তার একসময় ব্যাকটেরিয়া ছিল, এবং কোষের ভিতর ঢুকে তারা মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড হয়ে গেছে। দ্যাটস ইট। যেভাবে পড়াইলাম ভাই, তুমি কলেজে উঠলে তোমার নলেজ অন্য জায়গায় থাকবে, অন্য জায়গায় বাকিদের থেকে। বেটার লাক, ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে প্লাস্টিড শিখবো।